তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এরপরে ন্যাশনাল লেভেল এবং সর্বশেষ আমি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিজনেস আইডিয়া কম্পিটিশনে অংশগ্রহণ করি এবং সর্বশেষ আমি গ্লোবাল সোশ্যাল ভেঞ্চার কম্পিটিশন, যেটা সাউথ ইস্ট এশিয়া এবং অস্ট্রেলিয়া, এর ভিতর আমার টিম চ্যাম্পিয়ন হয় এবং সেখানে আরো একটি রাউন্ড ছিল 60 সেকেন্ড পিচ, সেখানে আমাদের টিম চ্যাম্পিয়ন হয়। তো আমার এই যে অ্যাচিভমেন্ট গুলো সেগুলো আপনার থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট, বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, বাংলা ট্রিবিউন, সময় টিভি, আরটিভি সেখানে ফিচার করেছে এবং পরবর্তীতে আমার মনে হলো বিসিএস দেওয়া দরকার। তার ধারাবাহিকতা আমি বিসিএস দিই এবং বর্তমানে বিসিএস ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে আছি। এখন আমি আজকে যাবো আজকের ওয়ার্কশপের অবজেক্টিভ সম্পর্কে জানবো। যে আজকে এই 2 ঘন্টা ওয়ার্কশপ করার পর আমরা যেটা জানবো যে প্রেজেন্টেশন সম্পর্কে ধারণা ছিল এবং যত ভয় ছিল এই জিনিসটাকে ওভারকাম করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো এবং কিভাবে একটি সুন্দর এবং স্ট্রাকচার ওয়েতে প্রেজেন্টেশন দেওয়া যায় সেই বিষয় সম্পর্কে জানবো এবং আমাদের এনগেজমেন্ট স্কিল এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে। এই 3টে অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখন আমরা যদি প্রেজেন্টেশনকে একটা বাংলা মুভির সাথে তুলনা করি, আপনারা দেখবেন যে এই বর্তমানে বাংলাদেশে কি সিনেমা ছিল সাকিব খানের, কি একজন কথা বলেন? বা আমির খানের সিতারা জামিন পর দেখছেন কেউ? সিতারা জামিন পর, 3 ইডিয়টস, শাহরুখ খানের জওয়ান। জি ভাইয়া, জি দেখেছি। আচ্ছা, এখন দেখুন এই যে আমরা মুভি দেখার আগে তার একটা টিজার ট্রেলার, দেখছি। আচ্ছা ট্রেলার দেয় বা টিজার দেয়। এই যে টিজার বা ট্রেলার এটা কিন্তু আমাদেরকে আকর্ষিত করে ওই মুভি দেখার জন্য। ঠিক প্রেজেন্টেশন এমন একটা বিষয় যে ওই বিষয়টা আমি যখন প্রথম শুরু করব অডিয়েন্সকে আমার আকর্ষণ করতে হবে। এখন সেক্ষেত্রে কি করা যায়? আমি এখানে টপিক দিয়েছি যে ইউ আর স্কেজুল টু প্রেজেন্ট a 3-minute talk on the starvation of Gaza's people and its impact. In that situation, what comes to your mind? আপনাকে যদি একটা টপিক দেওয়া হয় যে 2 থেকে 3 দিন পর আপনাকে একটা প্রেজেন্টেশন দেওয়া হবে 3 মিনিটের, সেই প্রেজেন্টেশনের টপিক হলো গাজার যে পিপল আছে তাদের যে স্টারভেশন এবং এটার ইম্প্যাক্ট, সেক্ষেত্রে কোন জিনিসগুলো আমাদের মাথায় আসবে? কাইন্ডলি কেউ একজন বলেন যে একটা টপিক দেওয়ার পর আমাদের মাথায় কোন বিষয়গুলো আসবে? কেউ একজন বলেন। সর্বপ্রথম আমাদের মাথায় হচ্ছে গাজায় যে নির্যাতন গুলো চালানো হচ্ছে, বিশেষ করে খাদ্য সব দিক থেকে সাহায্য বন্ধ করে দেওয়া এবং না 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 এটা না প্লিজ, থ্যাংক ইউ। একটা টপিক যখন আমাদের দেওয়া হয় তখন আমাদের প্রথম কোন জিনিসটা মাথায় আসে? আমি বলতে পারি? হ্যাঁ অবশ্যই। জি, প্রথম যখন টপিক দেওয়া হয় আমাদের মাথায় প্রথম আসে ওই টপিকটা নিয়ে মানে অ্যানালাইজ করা এবং তথ্য ঘাটাঘাটি করা। আচ্ছা, আর কি এরপরে কি আসে মাথায়? পরশুদিন প্রেজেন্টেশন আপনার, আপনি কি করবেন সেক্ষেত্রে? মানে টপিকটা আমরা ওইটা নিয়ে রিসার্চ করে তারপর আমার ডিসিশন নেই যে কোন স্লাইড আর কোন ইনফরমেশনটা আমরা প্রেজেন্টেশনে বসাবো। আচ্ছা, তারপর আমরা প্রেজেন্টেশন স্পিচ রেডি করব যে আমরা কোন স্লাইডকে কাউন্ট করে বা ভ্যালু করে আমরা প্রেজেন্টেশনটা শেষ করব যে লিমিটেড টাইমটা দেওয়া থাকবে। স্যার আমি বলি একটু। হ্যাঁ শিওর। স্যার সবার প্রথম মাথায় আসবে যে কিভাবে প্রেজেন্টেশন বানালে আমাকে তারা অন্যদের থেকে ডিফারেন্ট মনে করবে বা আমার আইডিয়াটাকেই তারা ক্যাচ করবে, এই ধরনের প্রেজেন্টেশন দিতে অলওয়েজ ট্রাই করবে। আচ্ছা, এখন আপনাদের কথা শুনলাম, এখন আমি বলি। এখন থেকে আমি যতগুলো কথা বলবো সবগুলো গুরুত্বপূর্ণ, আপনারা নোট ডাউন করতে পারবেন। যে প্রথমে যখন একটা টপিক দেওয়া হবে তখনই আমার মাথায় আসবে আমাকে প্রেজেন্টেশন দিতে ভালো একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। প্রথমেই ভালো একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে, তারপর আমাকে স্লাইডস তৈরি করতে হবে, তারপর আমার সেটা প্র্যাকটিস করতে হবে, তারপর যেদিন প্রেজেন্টেশন সেদিন প্রেজেন্টেশন ডেলিভারি দিতে হবে। এই 4টা জিনিস আমি আবার একটু রিপিট করি। যখন আমাকে একটা টপিক দেওয়া হবে, ফর এক্সাম্পল আমি যখন 77তম বুনিয়াদী প্রশিক্ষণ করেছি যেখানে 22টা ক্যাডার একসাথে ট্রেনিং হয় সাভারে, আমাদের ক্যাডার প্রেজেন্টেশন ছিল।
তো সেখানে একটু কোশ্চেনটা নিচ্ছি আমি। তো সেখানে আমাদেরকে ক্যাডার প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আমি প্রথম চিন্তা করছি স্ক্রিপ্ট তৈরি করতে হবে, কিভাবে স্ক্রিপ্টটা তৈরি করব। দেন আমি স্লাইড তৈরি করেছি, দেন আমি প্র্যাকটিস করেছি, তারপরে আমি প্রেজেন্টেশনের ডেলিভারি দিয়েছি। এখন কথা হলো এই যে স্ক্রিপ্ট তৈরি করা, এটাই কিন্তু আপনার পুরো প্রেজেন্টেশনের গেম ঘুরিয়ে দিতে পারে। আমি সেই বিষয়ে আসছি। 4টা বিষয়ের কথা বললাম: প্রিপেয়ারিং স্ক্রিপ্ট, ডিজাইনিং স্লাইডস, প্র্যাকটিসিং এর ডেলিভারি অ্যান্ড ডেলিভারিং ইউর প্রেজেন্টেশন। এখন আমার প্রশ্ন হলো, হাউ মেনি ওয়ার্ডস ক্যান স্পিকার টিপিক্যালি ডেলিভার ইন 1 মিনিট প্রেজেন্টেশন? এটা খুবই গুরুত্বপূর্ণ যে একজন স্পিকার 1 মিনিটে কতগুলো শব্দ বলতে পারে। কেউ একজন সাহায্য করেন আমাকে। জি, আমি একটু বলতে পারি? হ্যাঁ, শিওর। জি, আমার কাছে মনে হয় যে 1 মিনিটে কতগুলো ওয়ার্ড সেটা বেসিস করে যে আমরা যে যখন 1 মিনিটের প্রেজেন্টেশনটা দিব সেটার মধ্যে ফুল স্লাইড অনুযায়ী আমরা যেটা বানিয়েছি সেগুলো ও সবকিছু বলা হয়েছে। এভাবে আমাদের বলা উচিত। না না, এটা আপনি বলছেন, ধন্যবাদ। আমি যখন স্ক্রিপ্ট তৈরি করব তখন আমাকে মনে রাখতে হবে কত মিনিট প্রেজেন্টেশন। 1 মিনিটের জন্য যদি আস্তে আস্তে বলেন 100 ওয়ার্ড, যদি একটু দ্রুত বলেন 120 থেকে 150 ওয়ার্ড। এর বেশি কখনোই স্ক্রিপ্ট তৈরি করা যাবে না 1 মিনিটের জন্য। কারণ অনেকে দেখবেন যে প্রেজেন্টেশন শুরু করে শেষ করতে পারে না। এটা খেয়াল রাখবেন যে প্রেজেন্টেশন শুরু করে শেষ করতে পারে না, কারণ স্ক্রিপ্ট এত বড় যে তার শেষ করার সময় পায় না। যেটা আমরা বিভিন্ন ট্রেনিং সেশনে দেখি, বিভিন্ন ক্লাসে দেখি, হয়তো সে প্রিপারেশন নিয়ে আসে না দেখি, তার ক্ষেত্রে এই সমস্যাটা হয়। সে অনেক বড় স্ক্রিপ্ট নিয়ে আসে, শেষ করতে পারে না। এই জন্য একজন স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করতে গেলে আমাকে 120 ওয়ার্ড বলতে হবে। এটা নোট ডাউন করে রাখেন। আপনি যখন একটা স্ক্রিপ্ট তৈরি করবেন, আমি যে টপিক দিলাম একটা একটু আগে, যে 3 মিনিটের একটা প্রেজেন্টেশন, যেখানে গাজ অফ পিপল, স্টারভেশন এন্ড ইটস ইম্প্যাক্ট সম্পর্কে বলতে হবে 3 মিনিট। সেক্ষেত্রে আমরা কতগুলো ওয়ার্ডে স্ক্রিপ্ট তৈরি করব? কাইন্ডলি কেউ বলেন। 360, যেহেতু ও রেগুলার কাউন্ট করি 1 মিনিটে 120 ওয়ার্ড, তাহলে 360টা ওয়ার্ড। আচ্ছা, এই বিষয়ে কি আমরা ক্লিয়ার এখন যে আমরা স্ক্রিপ্ট তৈরি করতে হলে কতগুলো ওয়ার্ড নিব 1 মিনিটের জন্য? এই বিষয়ে সবাই ক্লিয়ার কিনা আমরা? জি, ক্লিয়ার। আচ্ছা, জি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি ওই যে এর আগের স্লাইডটা দেখাতে পারবেন? বিগ কোয়েশ্চেনের আগে যে স্লাইডটা ছিল সেটা আমি একটু ক্যাচ করতে পারিনি, সরি। জি জি জি, ধন্যবাদ। 1 মিনিট। আচ্ছা, আমি দরকারের স্লাইড দিয়ে দেব, এটা আপনি নিতে পারবেন। থ্যাংক ইউ। আমি গুরুত্বপূর্ণ কথাগুলো শেষ করি। তাহলে আমরা কি জানলাম? যে যখন একটা টপিক আমাদের দেওয়া হবে তখন 4টা জিনিস মাথায় আসবে। প্রথমে আসবে আমাকে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে, তারপরে আমাদের স্লাইডস তৈরি করতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে, দেন আমাদের প্রেজেন্টেশন দিতে হবে। এই 4টা জিনিস। আমি আজকে এই 4টা জিনিস সম্পর্কে কথা বলবো। তো প্রথম আমি জিজ্ঞেস করলাম যে একজন স্পিকার 1 মিনিটে কতগুলো শব্দ বলতে পারে? উত্তর হলো 120। তো সেক্ষেত্রে যদি 5 মিনিটের প্রেজেন্টেশন হয় তাহলে আমরা 600 ওয়ার্ড নিয়ে আমরা স্ক্রিপ্ট তৈরি করব। যদি 10 মিনিট হয় সেক্ষেত্রে আমরা 1200 ওয়ার্ড নিয়ে স্ক্রিপ্ট তৈরি করব। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, মজার বিষয় হলো এই যে শব্দের বিষয়গুলো, আমি যখন 2017 সালে থাইল্যান্ডে গিয়ে কম্পিটিশন করি তখন কিন্তু শব্দের বিষয়গুলো আমি জানতাম না। তখন আমরা অনেক বড় স্ক্রিপ্ট তৈরি করছি। তখন প্র্যাকটিস করতে করতে যেখানে মনে হয়েছে 11 মিনিট বা 12 মিনিট হয়ে গেছে, তখন আস্তে আস্তে ওই শব্দগুলো কেটে দিয়েছি। কিন্তু এই বিষয়গুলো আমি জানছি কিছুদিন আগে, এই যে 120 ওয়ার্ড বা 150 ওয়ার্ড। তো আপনারা আজকে সহজেই পেয়ে গেলেন, এটা স্ক্রিপ্ট তৈরি করতে ক্ষেত্রে সহজ হবে। এরপরে দেখেন স্ক্রিপ্টের কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। যেমন হুক, ওপেনিং, আসলে এটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আসে। ইন্ট্রোডাকশন, মেইন মেসেজ বা বডি, কনক্লুশন, কল টু অ্যাকশন। তা আমি এখানে 4টা মার্ক দিয়ে রাখছি: হুক, ইন্ট্রোডাকশন, কনক্লুশন, কল টু অ্যাকশন। এই 4টা ইম্পর্টেন্ট। মেইন মেসেজ আপনি টপিক অনুযায়ী সাজিয়ে নেবেন। এখন হুক বিষয়টা কি? আসলে আমি যখন একটি প্রেজেন্টেশন নিব, ফর এক্সাম্পল আমি যে প্রেজেন্টেশন দিয়েছিলাম থাইল্যান্ডে, সেখানে আমার টপিক ছিল, আমার বিজনেস এটা ছিল ব্লাইন্ড পিপল নিয়ে। তো আমি প্রথমে কি করছি? লেডিস এন্ড জেন্টলম্যান, ক্যান ইউ সি মি? ইয়েস, দ্যাটস গ্রেট। আমি একটা কোশ্চেন দিছি যে আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? তখন তারা বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি, ইংলিশে বলছিল। তখন আমি বলছি পৃথিবীতে প্রায় 50 মিলিয়ন মানুষ আছে যারা দেখতে পায় না, সো উই আর লাকি এনাফ। এই যে একটা আমি হুক দিলাম, মানে তাদেরকে এনগেজ করলাম,
একটা ইমোশন নিয়ে আসতাম তার ভিতর। আমরা এখানে যারা পার্টিসিপেট করছি আমরা সবাই দেখতে পাই, কিন্তু এরকম প্রায় 33 বা 40 বা 50 মিলিয়ন মানুষ আছে যারা দেখতে পায় না, সেক্ষেত্রে আমরা ভাগ্যবান। এটা হলো হুক প্রেজেন্টেশনের। তো এরকম কয়েকটা হুক আছে। একটা হলো এই কোশ্চেন রেজ করা, দ্বিতীয় হলো একটা কোর্স মানে কোনো বিখ্যাত ব্যক্তির কোট দেওয়া, তৃতীয় একটা স্টোরি দিয়ে শুরু করা। এই যে কোনো তিনটা দিয়ে আপনি শুরু করতে পারেন স্টোরি প্রেজেন্টেশন। এখন কোশ্চেনের ক্ষেত্রে আমি একটা এক্সারসাইজ দিয়েছি এখানে আপনাদের, যে এই গাজা পিপল নিয়ে এখানে দেখেন কি দেওয়া আছে, ইমাজিন going to bed hungry, not once, not twice, but every single night, while bombs fall outside your window in Gaza. This is not imagination. It is reality for hundreds of thousands, including innocent children. এটা একটা হুক অথবা কোশ্চেন হতে পারে, একটা ফ্যাক্ট হতে পারে। আপনি এখানে বলতে পারেন যে বর্তমানে গাজায় প্রায় কত 2.1 ভুলে গেছি ডাটা, প্রায় 21, হ্যাঁ, যে 2.1 মিলিয়ন আছে যারা না খেয়ে থাকে। এটা ফ্যাক্টস, এই ফ্যাক্ট দিয়ে শুরু করতে পারেন। বা কোশ্চেন করতে পারেন, আপনারা কি আজকে খেয়েছেন দুপুরে? হাত জাগান কারা কারা ভাত খেয়েছেন। তখন বলবেন যে এই মুহূর্তে গাজায় প্রায় 10 লক্ষ শিশু যারা না খেয়ে আছে। এই যে একটা ইমোশন নিয়ে আসলেন, ঠিক আছে, একটা ফ্যাক্টস, একটা কোশ্চেন, তারপর আপনার কোর্স। এই হাংরি বা স্টারভেশন নিয়ে কোনো ফেমাস মনীষী যদি কোনো কোর্স দিয়ে থাকে, কোর্স থাকে, সেটা আপনি ইউজ করতে পারবেন। তাহলে হুক নিয়ে আমরা কথা বললাম যে আমরা কোশ্চেন করতে পারি এক, দ্বিতীয়ত আমরা স্টোরি বলতে পারি, তৃতীয়ত আমরা ফ্যাক্টস দিয়ে শুরু করতে পারি। আমি কিন্তু এখন পরিচয় আমার দেই নাই। আমরা কি করি, প্রথমে গিয়ে বলি থ্যাংক ইউ স্যার to give me a chance to say something about this topic, and today's topic is blah blah blah. This is not the right way to present. কিন্তু আমরা এটাই করে থাকি যে শুরুতে গিয়ে এত বেশি ধন্যবাদ দেই। যেমন বাংলাদেশে কি হয়, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সভাপতি, সহসভাপতি, চেয়ারম্যান, অতিথিবৃন্দ সবারই এত বেশি ধন্যবাদ দেওয়া হয় যে আপনার 3 মিনিট প্রেজেন্টেশনের ক্ষেত্রে 2 মিনিট যায় শুধু ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে। একটা স্মার্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার নেই। আপনি প্রথমেই স্টোরি দিয়ে শুরু করবেন, অথবা কোশ্চেন দিয়ে শুরু করবেন, অথবা ফ্যাক্টস দিয়ে শুরু করবেন, যাতে তাদের ইমোশনটা নিয়ে আসা যায়। এটা হলো হুকস। এন্ড হুক সম্পর্কে কারো কোনো কনফিউশন যদি থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কারো কোনো জিজ্ঞাসা আছে হুক নিয়ে, যে একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি হুক হতে পারে? নো স্যার। আপনারা ক্লিয়ার এই বিষয়টা যে হুক হবে? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই বিষয়টা কি আপনারা আগে জানতেন যে এই তিনটে বিষয় নিয়ে প্রেজেন্টেশন শুরু করলে স্মার্ট হয় অনেক? আচ্ছা, আমরা কি এরপর গিয়ে বলবো যে থ্যাংক ইউ স্যার টু গিভ মি আ চান্স টু সে সামথিং, এটা কি বলবো এরপরে আমরা? নো স্যার। আচ্ছা, তাহলে আমি একটা এক্সারসাইজ নেই যে আপনাকে ধরেন কি বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা প্রেজেন্টেশন দেওয়া হলো, ক্লাইমেট চেঞ্জ নিয়ে 5 মিনিট একটা প্রেজেন্টেশন দিতে হবে। সেক্ষেত্রে আমরা কত ওয়ার্ডের একটা স্ক্রিপ্ট তৈরি করব? 5 মিনিটের জন্য একটা প্রেজেন্টেশন দিতে হবে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। 600 এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তো এই ক্ষেত্রে সবাই যদি আমরা এনগেজ হই সুবিধা হবে। আমি কিন্তু আপনাদেরকে এক্সারসাইজ দিয়ে রাখছি, একটু পরে আমি সেটা অ্যাভেলেবল করব। আচ্ছা, যখন আমি হুক দিলাম এই গাজা নিয়ে যে ইমাজিন গোয়িং টু বেড হাংরি, নট অলস, নট টুয়াইস, বাট এভরি সিঙ্গেল নাইট while bombs fall outside your window. আচ্ছা, এখন দেখেন ভয়েস টোন নিয়ে আমি এখনো কথা বলিনি, আমি ভয়েস টোন দেইনি, সেটা নিয়ে পরে কথা বলবো। এরপরে আপনি আবার পরিচয়টা দিবেন যে আমি হুমায়ুন কবির, আমি আজকে গাজার যে হার্ট ব্রেকিং স্টারভেশন ক্রাইসিস সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে মিনহাজ সাহেব আছে, সে মিনহাজ বলতে পারে আমি মিনহাজ, আমি আজকে আপনাদের সামনে এই গাজার এই স্টারভেশন এবং ডিভাস্টেটিং ইম্প্যাক্টস নিয়ে কথা বলবো। বা লামিয়া আছে, সে তার কথা বলতে পারে, বা সালাউদ্দিন মল্লিক আছে, সেইটা মানে তারপর আমি পরিচয়টা দেবো। যেমন আমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি ওই যে হাত জেগে বললাম যে আপনারা কেউ দেখতে পাচ্ছেন কিনা, এরপরে বলছি আমি হুমায়ুন কবির, আমার সাথে যে ছিল টুগেদার উইথ ফজলে রাব্বি, আজকে আমরা এই বিষয়ে প্রেজেন্টেশন করবো। তো তখন নতুন একটা ভাইব আসে, কারণ প্রথম 30 সেকেন্ড মানে ইন এ প্রেজেন্টেশন ফার্স্ট 30 সেকেন্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই সময় যদি আপনি অডিয়েন্সের অ্যাট্রাকশন গ্রাফ না করতে পারেন, তাহলে কিন্তু অডিয়েন্স আপনার কথা শুনবে না। সবাই আপনার
ওই যে ফোন ইউজ করবে বা গসিপিং করবে। তাহলে হুক গেল, ইন্ট্রোডাকশন গেল। আচ্ছা, এরপরে আমি আসি ইন কনক্লুশন, এ কল টু অ্যাকশন আর কি, শেষের দুইটা বিষয় স্ক্রিপ্টের ক্ষেত্রে। যেমন এন্ডিংটা হতে পারে একটা পাওয়ারফুল কোড বা ইমোশনাল আপিল অথবা মেমোরেবল লাইন, এটা হতে পারে। আর কল টু অ্যাকশন মানে তাদেরকে আহ্বান জানানো, একটা বিষয় সম্পর্কে থিঙ্ক করা বা তাদেরকে এনগেজ করা, এই বিষয়টা কল টু অ্যাকশন। আমি একটা এক্সাম্পল দিই এখানে, যেমন গাজা পিপল নিয়ে, যে this isn't just a humanitarian crisis, it's a crisis of humanity. Starvation in Gaza is not only about empty stomachs, it's about lost childhoods, broken dignity, and stolen lives. The more we stay silent, the worse it gets. এটা হলো কনক্লুশন। এরপরে কল টু অ্যাকশন কে তাদেরকে আমি এনগেজ করা, আই আর্জ ইউ টু স্পিক আপ, মানে আপনারা এই সম্পর্কে কথা বলেন, stay informed and support organizations working on the ground. এটা অ্যাকশন। যেমন আমার ক্ষেত্রে কি ছিল, যে আমরা আশা করি আমরা সবাই ব্লাইন্ড পিপল নিয়ে কাজ করব এবং তাদেরকে আমরা সহযোগিতা করবো, এটা হতে পারে একটা বিষয়। আচ্ছা, ক্লাইমেট নিয়ে যখন আমি কাজ করব তখন কি এনগেজ, তাদের এনগেজ কিভাবে করবো কল টু অ্যাকশনে, যে আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব যে আমরা কেউ পরিবেশ দূষণ করব না, এটা একটা এনগেজ হতে পারে কল টু অ্যাকশন। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা স্ক্রিপ্ট তৈরি করব। তো প্রথমে বলো আমরা হুক, তারপর ইন্ট্রোডাকশন, এরপরে মেইন বডি বা মেসেজ, আমার যে টপিক থাকবে সেই অনুযায়ী আমি দেব, শেষে থাকবে কনক্লুশন, কল টু অ্যাকশন। তাহলে স্ক্রিপ্টের বিষয়গুলো আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। স্ক্রিপ্ট। আচ্ছা, জি স্যার, আচ্ছা, এখন স্ক্রিপ্ট আপনি চ্যাটজিপিটি দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু চ্যাটজিপিটি দিয়ে তৈরি করে যে সমস্যা হয়, ফর এক্সাম্পল আমি এই স্লাইডটা যখন তৈরি করি, আমি গামা অ্যাপ ইউজ করছিলাম, গামাকে বলছি আউটলাইন দিয়ে দিয়েছি, একটা স্লাইড তৈরি করেন, কিন্তু সে যেভাবে স্লাইড তৈরি করে দিয়েছে সেই অনুযায়ী আমি ক্লাস নিতাম, খুবই বিরক্তিকর হতো। দেন আমি ভাবলাম যে আসলে আমি যদি আমাকে একটা টপিক দেয় আমি কিভাবে কি কাজ করবো, তখন আমার মাথায় আসলো যে আমি তো স্ক্রিপ্ট নিয়ে ভাববো, দেন আমি স্লাইড মেক করব, দেন প্র্যাকটিস করব, দেন প্রেজেন্টেশন। ঠিক এরপর আমি ওই অনুযায়ী সাজিয়েছি। তো গামা থেকে নেওয়াতে আমার কোনো লাভ হয়নি, বা আপনারা ওই যে স্ক্রিপ্ট চ্যাটজিপিটি থেকে নিয়ে নিজেদের মতো করে সাজাবেন। যেমন আমার হুকের একটা কথা বলে, এই ক্যারিয়ার প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যেন আমি বিসিএস ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করি, সবাই মনে করে আমি ডাক্তার। স্বাভাবিক, আমি উপজেলায় যখন মিটিং করি বা বিভিন্ন জায়গায় যাই সবাই মনে করে ডাক্তার, কারণ কাজটা ডাক্তারই, কিন্তু আসলে এই কাজটা প্রশাসনিক কাজ। আমার কাজ হলো আমার যে স্টাফ আছে মেনটেন করে এইগুলো। তো ক্যারিয়ার প্রেজেন্টেশন, এই যে মানুষগুলো জানে ডাক্তার, এখন আমরা যে ডাক্তার না সেটা তাদেরকে বোঝাতে হবে যে আমরা ডাক্তার না। আমি প্রথম স্লাইড দিলাম কি, যে নো এমবিবিএস, নো পিএইচডি বাট ডক্টর। এটা ছিল আমার ফার্স্ট স্লাইড। নো এমবিবিএস, নো পিএইচডি বাট ডক্টর। সবাই তো অবাক, কাহিনী কি? তখন আমি বললাম যে আমি বিজনেস গ্রাজুয়েট ডক্টর, আমি 4 বছর বিবিএমবিএ করেছি, বাট আমি কোনো পিএইচডি ডিগ্রি নেইনি, কিন্তু এই বিসিএস ফ্যামিলি প্ল্যানিং জয়েন করার পরেই আমি ডাক্তার হয়ে গেলাম, কারণ আমাদের প্রফেশনটা এমনই, সবাই আমাদের ডাক্তার মনে করে। এরকম একটা হুক দেওয়া যায়, যেমন তারা সারপ্রাইজ, আসলে আমরা মনে করছি ডাক্তার কিন্তু তারা ডাক্তার না। আচ্ছা, এরপরে আমরা আসি, স্ক্রিপ্ট নিয়ে আমরা কথা বললাম, এখন আমরা কথা বলবো প্যাডলেটে কি আছে দেখি আমরা। আচ্ছা, আপনাদের মেসেজে আমি একটা লিঙ্ক দিয়েছি, দেখেন তো, একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কটা আপনারা ওপেন করুন, পিন দেওয়া আছে লিঙ্ক, দেখেন তো। ওই লিঙ্কে দেওয়া আছে, আপনার ওপেন করলে দেখবেন যে হাউ মেনি ওয়ার্ডস ক্যান স্পিকার টিপিক্যালি ডেলিভার ইন 1 মিনিট প্রেজেন্টেশন, একটা লেখা আছে এখানে। তো আপনি এখানে অ্যাড কমেন্টে গিয়ে আপনি ওয়ার্ডটা লিখবেন। একটা আপনার ডিজিটাল একটা টুল অডিয়েন্সদের এনগেজ করার জন্য। এই যে হাউ মেনি ওয়ার্ডস ক্যান এ স্পিকার টিপিক্যালি ডেলিভার ইন 1 মিনিট প্রেজেন্টেশন, এখানে অ্যাড কমেন্টে আপনি লিখলেই চলে আসবে। যেমন আমি লিখতেছি, আমি ফর এক্সাম্পল আমি জানি না, আমি 300 ওয়ার্ডস দিলাম, হয়ে গেছে। দেখেন, এরকম কাইন্ডলি করেন, তাহলে আমাদের এনগেজমেন্ট ভালো হবে। ওকে, 120। যাক, ধন্যবাদ, আপনারা শিখতে পারছেন, আমার খুবই ভালো লাগছে এটা দেখে। আচ্ছা, এরপরে আমরা আসি
স্লাইডের বিষয়। এখন আপনাদের ফিজিক্যাল যদি আপনার ট্রেনিং নেওয়া যেত সেক্ষেত্রে আমি আপনাদেরকে মানে কাজ করেই নিতাম, আর আপনাদেরকে স্লাইড তৈরি করাতাম, একটা স্ক্রিপ্ট তৈরি করাতাম, কিন্তু অনলাইনে সেই বিষয়টা সম্ভব না। আচ্ছা, আমি এখন যাচ্ছি স্লাইডস এর ক্ষেত্রে। আচ্ছা, স্লাইড নিয়ে যদি কারো কোশ্চেন থাকে আমাকে করেন, দেন আমি উত্তর দেবো এবং আমি যেগুলো প্রিপেয়ার করছি সেগুলো শেয়ার করব। স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে কিভাবে স্লাইড করা যায়, তাহলে আমি সেই অনুযায়ী উত্তর দেবো আপনাদেরকে। কার কোনো প্রশ্ন আছে? কোন টুলগুলো ইউজ করলে স্লাইডগুলো আরো বেশি এঙ্গেজিং হয় এবং মানে দেখতে আরো আকর্ষণীয় লাগে? আচ্ছা, ধন্যবাদ। টুলের থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমি যখন স্লাইড, এই যে আপনাদের স্লাইডটা দেখিয়েছি, এটা আমি সম্পূর্ণ এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তৈরি করেছি। আমি আদার্স কোনো টুল ইউজ করিনি, আমি করিও না সাধারণত। আপনি যখন স্লাইড তৈরি করবেন তখন কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ফন্ট সাইজ, মানে ফন্টটা কত হবে খেয়াল রাখবেন। আপনার প্রথম স্লাইডের হেডলাইনের যে ফন্ট, লাস্ট স্লাইডের হেডলাইনের ফন্ট একই হবে। এটা কাইন্ডলি নোট ডাউন করে রাখতে পারেন, যে প্রথম স্লাইডের হেডলাইনের যে ফন্ট এবং লাস্ট স্লাইড যে হেডলাইনের ফন্ট সেম হবে। মানে প্রথম যদি 40, আপনাদেরকে আমি দেখাই একটা, এই দেখেন এখানে দেখ এক্সারসাইজ 1, এই যে ফন্ট এখানে যেটা দেওয়া আছে, এই যে কনক্লুশন, কল টু অ্যাকশন সেম ফন্ট, মানে সেম ফন্ট, এবং 40 দেওয়া আছে, এটা আমার এই যে সাইজ 40 দেওয়া আছে। প্রতিটা বিষয় দেখেন, হুক, ইন্ট্রোডাকশন, প্রতিটা সেম, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে ফন্টের ক্ষেত্রে কি করবো আমরা, একই ফন্ট একই সাইজ ব্যবহার করব। এটা নোট ডাউন করে রাখেন, একই ফন্ট এবং একই সাইজ ব্যবহার করব হেডলাইনের ক্ষেত্রে। যখন আমরা সাবটাইটেলে যাব তখন ওই ফন্ট একটু কমিয়ে দেবো, সাইজটা কমিয়ে দেবো। ফর এক্সাম্পল আমি হেডলাইনে দিলাম 40, আমি সাব টাইটেল বা সাব হেডলাইনে দিলাম আমি 36 বা আপনার 32, এরকম কমিয়ে দিতে হবে। এই একটা বিষয়। আবার অনেকে একটা স্লাইডে এত বেশি টেক্সট দেয়, মানে ফুল টেক্সট, মানে আমি যদি এখানে সব লেখা দিয়ে দিই তাহলে তো আমার বলার দরকার নেই, আপনারা সেটা পরে নিতে পারবেন। একটা স্পিকারের কাজ হলো সে কয়েকটা বুলেট পয়েন্ট রাখবে যেন সে সেটা দেখে প্রেজেন্ট করতে পারে। কিন্তু আমাদের দেশের যারা ক্লাস নেয় বা যারা ওয়ার্কশপ নেয় তারা কি করে, সব জিনিস স্লাইডে লিখে রাখে, দেন ওইটা দেখে দেখে প্রেজেন্ট করে। ইভেন আমি যে ট্রেনিং করছি সচিব, উপসচিব বা যুগ্ম সচিব যারা আছে, একই অবস্থা। আপনাদের ক্ষেত্রে যেটা বলবো, যে আগে ফন্টের কথা বললাম, আর ইমেজ আর টেক্সট 5x5, এটা মনে রাখেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে 5x5, মানে 5 লাইনস 5 ওয়ার্ডস, মানে একটা লাইন লিখবেন, একটা লাইনে ম্যাক্সিমাম 5 ওয়ার্ডস লেখার চেষ্টা করবেন। স্লাইডে আমি দিয়ে দিচ্ছি 5 লাইনস 5 ওয়ার্ডস। আর ছবির রেজলিউশন আপনি গুগলে সার্চ দিবেন কপিরাইট ফ্রি পিকচার, কপিরাইট ফ্রি পিকচার, সেখানে দেখবেন যে পিক্সেলস আছে মনে হয় যে, তো ওখানে গিয়ে আপনি কপিরাইট ফ্রি পিকচার ডাউনলোড করতে পারেন, সেগুলো রেজলিউশন খুব ভালো আছে। এখন দেখবেন আমি একটা স্লাইডে কতগুলো ছবি দেব। অনেকে কি করে 5 থেকে 6টা ছবি দেয়, সেটা করা যাবে না। একটা স্লাইডে ম্যাক্সিমাম 2টা দেওয়া যাবে। আসলে অনেকে আমরা 5 থেকে 6টা দিই, সেটা করা যাবে না। আমরা চেষ্টা করবো একটা দেওয়ার, একটা যদি না হয় সেক্ষেত্রে আমরা দুটো ছবি দিতে পারি। এবং সেটার আপনি দেখবেন পাওয়ার পয়েন্টে ছবি দেওয়ার কিছু বক্স আছে, এবং ওই সাজানো বক্সগুলো অনেক সুন্দর, সেটা আমরা ব্যবহার করতে পারি। এখন টেক্সটের ক্ষেত্রে যত বেশি কম টেক্সট হবে তত বেশি স্লাইড আকর্ষণীয় হবে, এবং কি পয়েন্টস গুলো আপনার উল্লেখ করতে হবে। দেখেন আমি আগের স্লাইডে যাই, দেখেন এখানে কি আমার টেক্সট অনেক বেশি আছে না কম আছে, কেউ রেসপন্স করেন একজন। এখানে যদি আমি সব টেক্সট দিলাম ভালো লাগবে সেটা কম, কি পয়েন্টগুলো কম আছে স্যার। এক্স্যাক্টলি। কিন্তু আমরা কি করি, স্লাইডে সব লিখে রাখি, সেটা হবে না। আবার দেখেন আগের স্লাইডটা দেখেন, আমি পিকচার কয়টা দিয়েছি এখানে, 3টা না 4টা? একটা দিয়েছি। আচ্ছা, তাহলে একটা পিকচার দিয়েছি আমি। এখন এখানে যদি 5টা পিকচার দিতাম, সেটা দেখতে ভালো লাগতো না খারাপ লাগতো? খারাপ লাগতো। আচ্ছা, এই কাজগুলি আমরা করি। মানে স্লাইড তৈরি করা খুবই সহজ, কিন্তু আমরা কি করি, অনেকগুলো স্লাইড দিয়ে রাখি, অনেকগুলো ছবি দিয়ে রাখি, যেটা উচিত না আসলে। আচ্ছা, এরপরে আমি আসি কালার। দেখেন আমি যে স্লাইডে কালার ইউজ করছি সফট একেবারে, মানে চোখে যেন না লাগে। অনেক কি করে লাল এবং হলুদ 2টা মিক্স করে ফেলে। আর আমাদের সাথে কিছু
আমাদের বান্ধবীরা ছিল যারা বেশিরভাগ টিয়া কালার ইউজ করতো স্লাইডে, টিয়া কালার, পিঙ্ক কালার, ওগুলো আসলে বেশি একটা ভালো দেখায় না। সফট কালার আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, তবে ব্যাকগ্রাউন্ড প্লেন হয় ভালো। অনেকে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ফুল দেয় বা অনেক কালারিং করে, সেটা ভালো না। আসলে প্লেন দেখেন, আমার স্লাইড এখানে প্লেন আছে, কিন্তু এই প্লেন স্লাইড দেখতে ভালো লাগে, ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, বা হালকা একটা মানে হালকা যে কোনো নীল বা আপনার ওই যে সবুজ হালকা থাকতে পারে, কিন্তু অনেক রকমের কালার আমরা ইউজ করবো না। তাহলে আমরা টেক্সটের কথা বললাম, যত বেশি টেক্সট কমানো যায় তত ভালো, শুধু কি পয়েন্টস ফোকাস করব। ইমেজের ক্ষেত্রে একটা ইমেজ ইউজ করা ভালো, যদি বেশি লাগে সেটা 2টা পিকচার ইউজ করব। আর টাইটেলের ক্ষেত্রে আমরা সবগুলোর টাইটেল সেম হবে, মানে প্রতিটা স্লাইডের টাইটেল সেম হবে, এবং ফন্টের ক্ষেত্রে টাইটেলের যে ফন্ট সাইজ হবে এবং সেই ফন্ট সাইজটাই আপনার প্রতিটা স্লাইডে থাকবে। আর কালারের ক্ষেত্রে সফট কালারের কথা বললাম। আচ্ছা, এখন আপনাদের একটা এক্সারসাইজ আছে, কিন্তু এখন আমরা যেহেতু অনলাইন এটা করা সম্ভব না, আমি এক্সারসাইজ দিয়েছি যে দ্য পিপল অফ গাজা আর ফেসিং এ সিভিয়ার স্টারভেশন ক্রাইসিস। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, যারা একটু অ্যাক্টিভ আছেন সবাই 3 থেকে 4টা এই প্যারাটা পড়ার পর আপনারা একটা স্লাইড তৈরি করবেন। যে একটা স্লাইড তৈরি করবেন যেখানে 3 থেকে 5টা ওয়ার্ড থাকবে আর একটা ইমেজ থাকবে। এন্ড সেই 3 থেকে 5টা ওয়ার্ড আপনারা একটু কাইন্ডলি আমাকে টেক্সট করে দেন, এই 3 থেকে 4টা ওয়ার্ড দিয়ে আমি স্লাইডটা তৈরি করব। তাহলে বুঝতে পারবো আপনারা স্লাইড তৈরি করতে পারবেন। আর না হলে দেখা গেলো পুরো স্লাইড দিয়ে দিলে আপনার স্লাইডে সেভাবে প্রেজেন্ট করলে সেটা হবে না। এটা পরে আপনি 2 থেকে 3টা পয়েন্ট লিখবেন যেন অডিয়েন্সে অ্যাট্রাক্ট করা যায়, ঠিক আছে? আর ভিতরে কিছু থাকবে, আরেকটা ছবি থাকবে, এই 2টা বিষয়। হ্যাঁ জি বলেন। স্যার লাইন স্পেসটা কত হবে, আর এমন কি কোনো স্ট্যান্ডার্ড ফন্ট আছে যেগুলো আমরা ব্যবহার করলে ভালো হবে? আচ্ছা, ধন্যবাদ। কোন স্ট্যান্ডার্ড ফন্ট নাই যেটা দেখতে ভালো, এবং দেখা গেল আমি আমার ল্যাপটপে একটা ফন্ট আছে যেটা অন্য ল্যাপটপে নাই, তো যে ফন্টগুলো সব ল্যাপটপে আছে সেই ফন্ট ইউজ করাই ভালো, এটা মনে রাখতে হবে। টাইমস নিউ রোমান হতে পারে, এরিয়াল হতে পারে, যে কোনো একটা ফন্ট ইউজ করলে ওটা সমস্যা নাই। মেইন হলো আপনি স্লাইডটা কিভাবে তৈরি করছেন সেটা ইম্পর্টেন্ট, ফন্ট ওগুলো কেউ দেখবে না আসলে, ফন্টের সাইজ আমার ইম্পর্টেন্ট। একটা কি বলে আইডিয়া আসছে এই উদ্দীপক পড়ার পর, আমি বলতে পারি? অবশ্যই। জি জি, আমি উদ্দীপকটা পড়ার পর যে 3টা স্লাইড আমি মাথায় ক্রিয়েট করেছি, সেগুলো হচ্ছে একটা হচ্ছে প্রবলেম সেক্টর, আরেকটা হলো পিপলদের উপর কি কি প্রবলেম সেক্টর, আর আরেকটা হচ্ছে চিলড্রেনদের উপর যে প্রবলেম সেক্টর। আর একটা ছবি যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পিপল চিলড্রেন দুইটাই একই সাথে মানে খারাপ অবস্থার দিকটা তুলে ধরছে, এরকম একটা ছবি আমি অ্যাড করবো। এটা হচ্ছে আমার একটা প্ল্যান আসছে আপনার স্লাইডটা পড়ার পর। ধন্যবাদ। আচ্ছা, এখানে প্রথম লাইনটা কি আছে? দ্য পিপল অফ গাজা আর ফেসিং এ সিভিয়ার স্টারভেশন ক্রাইসিস, ঠিক আছে? এই যে ফুড ইনসিকিউরিটি বা স্টারভেশন, তাহলে আপনি যদি গুগলে সবাই একটা সার্চ দেন, গুগলে যে ফুড স্টারভেশন গাজা লিখে সার্চ দেন, দেখবে ওই যে এক্ষেত্রে ইমোশন করে নিয়ে আসবে যে মানুষজন যে থালা নিয়ে দাঁড়িয়ে আছে না, থালা নিয়ে দাঁড়িয়ে আছে খাবারের জন্য লাইন দেওয়া, ওইরকম একটা ছবি দিলে ভালো হবে। আপনারা একটা সার্চ দেন, আমি সার্চ দিই, আপনারা সার্চ দেন যে গাজা পিপল স্টারভেশন, দেখেন সার্চ দেন, এখানে দেখবেন যে খাবারের জন্য যে থালানি দাঁড়িয়ে আছে ওই ছবি আছে। তা আপনি যদি এইটা দিয়ে প্রেজেন্ট করেন তখন আমি বলতে পারেন যে আপনার আজকে কে কে খেয়েছেন, এই যে দেখেন এরকম, এই যে গাজাতে 2.1 বা ফর যেটা হোক তথ্য, এত মিলিয়ন মানুষ খাবারের জন্য লাইন ধরেছে, তার খাবার পায় না, তাহলে ইমোশনটা বেশি আসবে। কথা কি বুঝতে পারছি আমি? এটা কি দেখেছেন আমরা এই যে গাজার পিপলের যে ফুড স্টারভেশন নিয়ে ছবি পেয়েছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এখানে যদি এই ছবি ইউজ করে তাহলে ইমোশন বাড়বে না কমবে, অ্যাট্রাকশন বাড়বে না কমবে? পারবে। বাড়বে। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা ওই যে জিনিসটা ইমোশন বেশি, দেখেন মুভির ক্ষেত্রে কি হয়, এখন বর্তমানে যে সালার মুভি, পুষ্পা 2, পুষ্পা 1, প্রথমে কি করে নায়কের পা দেখায়, মানে গাড়ি থেকে নামলো, অ্যাট্রাকশন তৈরি করলো, ঠিক আছে? অথবা পিছন এই যে দাঁড়িয়ে, মানে তামিল যে মুভিগুলো যে বড় বড় দাঁড়িয়ে হাঁটলো, পরে ফেস দেখায়। তো ওই রকম আমাদেরকে অ্যাট্রাকশন তৈরি করার জন্য এইরকম কিছু একটা জিনিস নিয়ে আসতে হবে। যত বেশি আমরা এনগেজ করতে পারি তত বেশি ভালো হবে। আচ্ছা,
এখন কোন কোন ওয়ার্ড গুলো দিতে পারি আমরা? এই যে 3 থেকে 5 ওয়ার্ড বললাম একটা স্লাইডে, আমি গাজার একটা ছবি দিলাম ওখানে, যে মানুষ থালা নিয়ে দাঁড়িয়ে আছে খাবার লাইনের জন্য, খাবার পাচ্ছে না, ওইটার পাশে আমি 2 থেকে 3টা শব্দ ইউজ করব। কোন কোন শব্দ 3টি ইউজ করতে পারি এই একটা স্লাইডের ভিতর? কাইন্ডলি কেউ যদি একজন বলে। আমরা পার্সেন্টেজ দিতে পারি। আচ্ছা, পার্সেন্টেজ। আচ্ছা, আমি যদি বলি একটা সহজ, খুবই ধন্যবাদ, যে 93%, কিন্তু 93% দিলে এক্সাক্ট সংখ্যাটা চলে আসে না আসলে। যেমন আপনার যদি স্টিভ জবসের একটা প্রেজেন্টেশন দেখেন, ওনার যে ওই যে অ্যাপেলের যে ফোনের যে ব্যাটারি, সেটা নিয়ে বলছিল যে এখানে যতগুলো গান আছে, যে চার্জ আছে, আপনি যদি একবার চাঁদে যান, চাঁদ থেকে আসেন, আপনি পুরো ব্যাটারি মানে ফুল ওইটা ইউজ করতে পারবেন, যে গানটা শুনতে পারবেন, ব্যাটারি থাকবে। এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে আপনি যদি বলেন 10,000 মাইল, সেটা কিন্তু সেটাও ভালো, কিন্তু অতটা ভ্যালু ক্রিয়েট করে না। কিন্তু সে যখন বলে এটা আপনি চাঁদে একবার যাবেন, একবার আসবেন, ততক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এটার ভ্যালু কিন্তু অনেক বেশি। এখানে পার্সেন্টেজ ইউজ করেন যদি না বলি যে 20 লক্ষ মানুষ, 93%, এটা দ্বারা কিন্তু আর 20 লক্ষ মানুষ, এর পার্থক্য কিন্তু অনেক মনে হয়। যদিও 93% হতে পারে 10 লক্ষ 15 লক্ষ, কিন্তু আমরা সেখানে ডিরেক্ট সংখ্যাটা বলবো যে 10 লক্ষ মানুষ এই মুহূর্তে গাজায় না খেয়ে আছে, সেইটার ভ্যালুটা বেশি হবে। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। আচ্ছা, আমি কি অনেক কঠিন ভাবে বুঝাচ্ছি না সহজ ভাবে বুঝাচ্ছি? না স্যার, ইজিলি লাগতেছে। না ভাই, স্যার না স্যার, সহজ ভাবে। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ সহজ নেই, কঠিন ভাবে বলি না, ইংলিশেও নেই না, কারণ আমি ইংলিশ ভালো পারি না আসলে। আচ্ছা, এরপরে যে ভুলটা করি আমরা প্রেজেন্টেশন দাঁড়িয়ে বলি যে, অনেকে বলে না যে আজকে আমার মানে প্রস্তুতি বেশি ভালো নেই, বেশি একটা কথা বলবো না, অল্পতেই ছেড়ে দিব। মানে অডিয়েন্স চাই সবসময় যে স্পিকার তার কাছ থেকে ভালো জিনিস প্রত্যাশা করে। কিন্তু আমি গিয়েই যদি বলে আজকে আমার শরীর খারাপ, আজকে আমি প্রেজেন্টেশন দিতে পারবো না, আমি 2 মিনিট বলে চলে যাবো, সেটা কিন্তু অডিয়েন্স চায় না। যাক, এই বিষয়ে আরো কথা বলবো। তাহলে আমরা প্রিপেয়ারিং স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি, এবং দ্বিতীয়ত আমরা স্লাইডস নিয়ে কথা বলছি। তো আমি একটু যে রিক্যাপ করি, তার স্ক্রিপ্টের ক্ষেত্রে কি বলছি আমি, একজন স্পিকার 1 মিনিট প্রেজেন্টেশনের জন্য 120 ওয়ার্ড স্ট্যান্ডার্ড এটা। আর স্ক্রিপ্টের ক্ষেত্রে হুকের ক্ষেত্রে কি কি আসে, কোশ্চেন দিয়ে শুরু করা যায়, দেন স্টোরি দিয়ে শুরু করা যায়, অথবা ফ্যাক্টস দিয়ে শুরু করা যায়, অথবা কোনো একটা কোড দিয়ে শুরু করা যায়। যেমন আপনি এটার এই গাজার এস্টাবলিশন নিয়ে কথা বলতে পারেন, একটা গল্প। আজকে আমি যখন ইউনিভার্সিটি গিয়েছি, তখন দেখলাম রাস্তার পথ শিশুরা না খেয়ে আছে। ঠিক একই রকম 10 লক্ষ শিশু গাজার না খেয়ে আছে। এই যে একটা স্টোরি, ছোট একটা স্টোরি দিয়ে দিলাম এরকম, এটা প্রেজেন্টেশন শুরু হতে পারে। কিন্তু গিয়ে যদি বলেন যে আজকে আমি গাজার পিপল স্টারভেশন এবং তাদের ইম্প্যাক্ট নিয়ে কথা বলবো, সেটা কিন্তু হবে না। তাকে ওরকম একটা স্টোরি বেসমেন্ট ক্রিয়েট করতে হবে যাতে তারা ইমোশনাল এনগেজ হয়। আচ্ছা, তাহলে আমাদের এই যে প্রিপেয়ারিং স্ক্রিপ্ট এবং আপনার ওই যে স্লাইডস নিয়ে আর কোনো কথা আছে? নো স্যার। একজন কেন, যদি আর কোনো কথা থাকে আমি যত ধরনের প্রশ্ন আছে প্রেজেন্টেশন বিষয়ে আমি উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। তো স্লাইডস নিয়ে যদি কোনো কথা থাকে সেটা বলতে পারেন। স্যার, আমার একটা কথা ছিল যে আপনি তো বলেছেন প্রথমে হচ্ছে আমরা একটু এনগেজিং টাইপের হচ্ছে কিছু করব, যেমন প্রশ্ন দেওয়া, ছুড়ে দেওয়া, বা হচ্ছে স্টোরি বলা, বা কোট লেখা কারো বিখ্যাত ব্যক্তি। এখন আমি যদি মানে প্রশ্ন ছুড়ে দেওয়াটা ক্রিয়েটিভিটি মানে দিতে পারছি না কোন একটা প্রেজেন্টেশনে, তো ওটাতে আমি কোন একটা বিখ্যাত ব্যক্তির কোট লিখলাম। তো ওটা লেখার পর তারপর ধরেন আপনি লাস্টে বললেন যে লাস্টে এরকম টাইপের একটা মানে ইন্টারেস্টিং একটা কোড বা কিছু একটা দিতে, তো দুটোতেই যদি আমি কোড দিয়ে ফেলি তখন কি জিনিসটা আসলে বোরিং হয়ে যাবে? এক্স্যাক্টলি, হ্যাঁ, দুইটা কোড আপনি না দেওয়াই ভালো আসলে। কোডটা এখন বেশি গতানুগতিক হয়ে গেছে। আপনি স্টোরি দেওয়াটা বা ফ্যাক্টস দিয়ে শুরু করাটা সবচেয়ে বেটার। ওটার ক্ষেত্রে মানে আমি লাস্টে কি দিতে পারি? দেখেন, লাস্টে আপনি যদি ফ্যাক্টস দেন সেক্ষেত্রে কোড বলতে পারেন, বা কোড দিতে হয়, বা আপনি এমন একটা সেন্টেন্স বলেন যেটা সবাইকে এনগেজ করলো। আপনি কাজ করেন এই যে গাজা পিপল নিয়ে আপনি চ্যাটজিপিটি আস্ক করেন যে শেষের একটা এন্ডিং 2 লাইনের একটা এন্ডিং লিখে দেন, সে লিখে দিবে।
ওইটা লেখার পর আপনি নিজের মতো কাস্টমাইজ করে বলতে পারেন, তাহলে আরো ইজি হবে। কিন্তু কোড এটা বোরিং হবে, মানে কোডগুলো এখন সাধারণত বেশি বোরিং হয় যদি না হাস্যকর কিছু হয়, মানে সবাইকে হাসাতে হবে মেইন জিনিস এটা। মানে প্রেজেন্টেশনের মেইন উদ্দেশ্য কি, তাদেরকে আমার মেসেজটা পৌঁছে দেওয়া এবং তাদেরকে একটু রিল্যাক্স দেওয়া। কিন্তু আমরা কি করি, এত বেশি ডাটা বলি, এত বেশি তথ্য দিই যেগুলো আসলে ওই মানুষ মনে রাখতে পারে না। ফর এক্সাম্পল, আমি আজকে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলবো, আপনার হয়তো 10% নিয়ে যাবেন। এই জন্য আমি খুবই কম বিষয়ের উপর কথা বলতেছি, অনেক ডিটেলসে না গিয়ে, যেন আমি যা পড়াই সেই জিনিসটা আপনাদের মনে রাখেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে এত বেশি কথা বলা হয়, সেই বিষয়ের 5% আমাদের মনে থাকে না। মানে এই ওয়ার্কশপ শেষ, সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। এই জন্য প্রেজেন্টেশনে যত বেশি কম হবে কথা, তত বেশি ভালো। আস্তে 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 প্রেজেন্ট করবেন, এই বিষয়ে আমি আসতেছি। এখন দেখেন, আমি আসলাম প্র্যাকটিসের ক্ষেত্রে। আচ্ছা, এখন কারো কোনো ধারণা আছে যে আমি যদি 1 মিনিট প্রেজেন্টেশন দিই, সেক্ষেত্রে কত মিনিট প্র্যাকটিস করা দরকার? একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস টাইম কত 1 মিনিটের জন্য? এনি গেস, এনি আইডিয়া? ধারণা নেই। কত মিনিট? কমপক্ষে 5 মিনিট। আচ্ছা, একজন 5 মিনিটস 50 মিনিটস। আচ্ছা, আমি একটা আইডিয়া দেই। আমি থাইল্যান্ডে যে কম্পিটিশনে গিয়েছিলাম, সেই কম্পিটিশন আমার প্রতিদ্বন্দ্বী ছিল অক্সফোর্ড, এমআইটি, ক্যামব্রিজের স্টুডেন্ট, আমার অপোনেন্ট। ওইটা ছিল 10 মিনিট প্রেজেন্টেশন আর 10 মিনিট কোশ্চেন আনসার সেশন। এখন সেই 10 মিনিট প্রেজেন্টেশনের জন্য আমি আমার যে টিমমেট, আমার মনে হয় যে 100 বার প্র্যাকটিস করছি 10 মিনিট বলার জন্য। তাহলে 100 মিনিটে কত মিনিট হয়? 100 × 10, 1000 মিনিট হয়ে গেল মিনিমাম। মানে আমরা সকালে, আমি ছিলাম ঢাকা ইউনিভার্সিটি সূর্যসেন হলে, আমার টিমমেট ছিল সূর্যসেন হলে, ও আমার শিষ্য। প্রতিদিন ঘুম থেকে উঠে ছাদে চলে যেতাম, দুজন প্র্যাকটিস করতাম। আমি টিউশনে যেতাম, প্র্যাকটিস করতে টিউশনে যেতাম। আবার যখন আসতাম রাতে, দুইজনে একবার প্র্যাকটিস করে ঘুমিয়ে যেতাম। এই যে প্র্যাকটিস করার ফলে কনফিডেন্স বেড়ে গেছে, কারণ ওইখানে তো আমার সব অপরিচিত। বিশাল একটা অডিটোরিয়াম, 5 স্টার হোটেলের অডিটোরিয়াম, সব সাবকন্টিনেন্টের বড় বড় বিজনেসম্যান ওখানে আসছে। তো সেখানে মানে একটু যদি আমি তোতলাই বা থেমে যাই, সেক্ষেত্রে একটা ইম্প্যাক্ট পড়বে। তো এই জন্য এত প্র্যাকটিস করছি যে কোনোভাবেই যেন একটা ওয়ার্ডের জন্য ওইখান থেকে সরে না যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 1 মিনিট প্রেজেন্টেশনের জন্য 15 মিনিট প্র্যাকটিস করা দরকার। এখন যে আমি আপনাদের একটা টপিক দিলাম যে গাজার পিপল যে স্টারভেশন এবং ইটস ইম্প্যাক্ট নিয়ে 3 মিনিটের প্রেজেন্টেশন, সেক্ষেত্রে আপনাদের কত মিনিট প্র্যাকটিস করতে হবে? অ্যাট লিস্ট 1 ঘন্টা প্র্যাকটিস করা উচিত। 45 মিনিটস বা 1 ঘন্টা প্র্যাকটিস করা বেটার। তাহলে দেখবেন আপনার কনফিডেন্স তুঙ্গে, মানে আপনি দৌড়াতে দৌড়াতে প্রেজেন্টেশন দিতে পারবেন, আপনি ভুলবেন না। কিন্তু যে 2-3 বার প্র্যাকটিস করেন বা 10 মিনিট প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে কি হবে যে আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে না, আপনি ওখানে গিয়ে থেমে যাবেন। যদি না আপনি প্রো লেভেল এক্সপার্ট হন, তো তাহলে আমি বললাম প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার 1 মিনিট প্রেজেন্টেশনের ক্ষেত্রে মিনিমাম 15 মিনিটস। আর যে একটু উইক, মানে প্রেজেন্টেশনে দুর্বল, তার ক্ষেত্রে 20 মিনিটস বা 30 মিনিটস করা যায়। আমার যখন এই প্রেজেন্টেশনের জার্নি শুরু হয়, আমি একেবারে গ্রাম স্কুল থেকে উঠে আসছি। তো যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়, আমাদের ডিপার্টমেন্টের প্রেজেন্টেশন ছিল অনেক, তো আমি ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারতাম না, দেখে দেখে প্রেজেন্টেশন দিতাম, যেটা অবশ্যই ঠিক না। এবং প্রেজেন্টেশন দেওয়ার পরে এসে জিজ্ঞেস করতাম কেমন হয়েছে, আমার প্রেজেন্টেশন ভালো কিনা। তারা বলতো হ্যাঁ দোস্ত, অনেক ভালো হয়েছে। তো একসময় মনে করতাম যে আসলে এটা তো প্রেজেন্টেশন না। পরে আমি ডিবেট শুরু করি, যে ইংলিশ ডিবেটিং শুরু করি, সেখান থেকে মূলত এই আমার ইংলিশটা ডেভেলপ করা এবং এই প্রেজেন্টেশন বিষয়ে ডেভেলপ করছি তখন থেকে। এরপর ডিপার্টমেন্টের প্রেজেন্টেশন যখন ভালো করে আস্তে আস্তে, তখন এই না দেখে প্র্যাকটিস করা বা এই নতুনত্ব নিয়ে আসা, এই বিষয়গুলো তখন নিয়ে আসছি আমি। এখন এই যে প্র্যাকটিসের কথা বললাম, এখন দেখেন এই স্লাইডে রিহার্স টাইম। কারণ আপনি মনে মনে প্র্যাকটিস করলেন, মনে মনে করলে তো হবে না। কারণ মনে মনে যদি প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনার যে শব্দ চয়নগুলো বা প্রনাউন্সিয়েশন, এই বিষয়গুলো কিন্তু ঠিক হবে না। সেক্ষেত্রে আপনি তো ওই যে 1 মিনিটের জন্য 15 মিনিটস বা 20 মিনিট
প্র্যাকটিস করবেন সাথে 5 থেকে 10 বার আপনি জোরে জোরে বলবেন। জোরে জোরে প্র্যাকটিস করলে ওই শব্দ যখন কানে যাবে তখন বুঝতে পারবেন যে কোথায় আমি পজ দিতে হবে বা কোথায় টোনের ভেরিয়েশন নিয়ে আসতে হবে বা কোথায় আমার সমস্যা আছে ওইটা আপনি ওভারকাম করতে পারেন। এরপর আপনি টাইমার দিবেন। আমরা কি করতাম, এই যে আপনার স্মার্টফোন সবারই আছে, টাইমার ইউজ করতে পারেন যে 1 মিনিটে বলতে পারছি কিনা আমি, 1 মিনিট প্রেজেন্টেশন 1 মিনিট হচ্ছে কিনা, টাইমার দিবেন। টাইমার দিয়ে ওইটা রেকর্ড করবেন, রেকর্ড করে দেন ওইটা বারবার শুনবেন যে কোথায় সমস্যা আছে আমার। কারণ নিজের কণ্ঠ নিজের কাছে সবসময় ভালোই লাগে, এটা আমাদের একটা অভ্যাস। তা আমরা যদি ওইটা করে রাখি, মানে রেকর্ড করে রাখি, সেক্ষেত্রে বারবার শোনার ফলে আমাদের যে কারেকশন গুলো হবে সেটা আমরা ঠিক করে নিব। আর বেশিরভাগ ক্ষেত্রে যদি আয়নার সামনে প্র্যাকটিস করেন এটা তো খুবই ভালো। আর যদি বড় কোনো প্রেজেন্টেশন ক্ষেত্র হয়, কম্পিটিশনের ক্ষেত্রে, আপনি আপনার বন্ধু বান্ধবের সামনে বা আমার সামনে প্রেজেন্টেশন দিতে পারেন। কারণ আয়নার সামনে দিলে একটা সমস্যা হলো আপনার সামনে কোনো মানুষ নেই, নার্ভাসনেস থাকবে না। কিন্তু যখনই আপনার ছোট ভাই ছোট বোন বা বাবা মার সামনে প্রেজেন্টেশন দিবেন তখন একটা নার্ভাসনেস কাজ করবে। তো যদি তাদের সামনে 2-3 বার প্রেজেন্টেশন দেন সেক্ষেত্রে এই জিনিসটা আবার ওভারকাম হবে। তাহলে আমরা কথা বললাম 1 মিনিট প্রেজেন্টেশনের জন্য 15 থেকে 30 মিনিট প্র্যাকটিস করব। তাহলে 3 মিনিটের জন্য মিনিমাম 45 মিনিটস অথবা 90 মিনিটস। আর আমরা টাইম সেট করে নিব 3 মিনিট শেষ করতে পারছি কিনা। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার 3 মিনিট প্রেজেন্টেশন যদি 2.5 মিনিট শেষ করেন সেটা কিন্তু নেগেটিভ মার্কিং যে কোনো ক্ষেত্রে, কিন্তু আমরা সেটা মানি না। নেগেটিভ মার্কিং মানে আপনি 10 সেকেন্ড আগে বা 5 সেকেন্ড পরে প্রেজেন্টেশন শেষ করতে পারেন, মানে 10 সেকেন্ড আগে পিছে, কিন্তু 30 মিনিটস আগে শেষ করা বা 30 মিনিটস পরে শেষ করা ইটস এ ক্রাইম ইন টার্মস অফ প্রেজেন্টেশন। এই জিনিসটা মনে রাখবেন যে 30 সেকেন্ড আগেও শেষ করা যাবে না, 30 সেকেন্ড শেষেও শেষ করা যাবে না। এই ক্ষেত্রে আবার টাইমারটা খুবই গুরুত্বপূর্ণ। আর 5 থেকে 10 বার জোরে 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 প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে আমি আবার একটু রিক্যাপ করি এখানের যে 1 মিনিটের জন্য আমরা 15 থেকে 30 মিনিটস প্র্যাকটিস করব এবং মিনিমাম 5 থেকে 10 বার জোরে জোরে প্র্যাকটিস করব, স্টপ ওয়াচ ব্যবহার করব, রেকর্ড করব এবং সেই অনুযায়ী কারেকশন করে নিব, আয়নার সামনে প্র্যাকটিস করব এবং সমবলে মা বাবা ভাই বোন বা বন্ধু এদের সাথে সামনে প্র্যাকটিস করব। তাহলে এই ভীতিটা যখন একবার কেটে যাবে তখন আমরা 100, 200, 300, 500 মানুষের সামনে কথা বলতে সমস্যা হবে না। এতটুকু কি আমরা ক্লিয়ার কিনা আসলে? এই যে প্রিপেয়ারিং স্ক্রিপ্ট, তারপর মেকিং স্লাইডস এবং প্র্যাকটিস সেশন। আমি 4টা বিষয়ের কথা বলছিলাম যে একটা যখন টপিক দেওয়া হয় তখন 4টা জিনিস মাথায় আসে, আমার স্ক্রিপ্ট তৈরি করতে হবে, স্লাইডস মেক করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। তো 3টে বিষয় আমি কথা বললাম। এই 3টা বিষয় সম্পর্কে আমরা ক্লিয়ার কিনা আসলে? কারো কোনো কোশ্চেন আছে কিনা এই আমার বিষয়ে? কিছু বলার আছে। হ্যাঁ অবশ্যই। 1 মিনিট প্র্যাকটিসের জন্য 15 থেকে 30 মিনিটস মিনিমাম কেন প্র্যাকটিস করব? মানে আরো কম? আচ্ছা, আপনি যে 2 মিনিটে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। না না, আপনি যে 2 মিনিটে পারেন বা আপনি যদি প্র্যাকটিস না করেও পারেন ইটস ওকে। মানে এটা মূলত একটা গবেষণার ফলাফল যে যারা মোটামুটি লেভেলের কথা বলতে পারে সেক্ষেত্রে 15-20 মিনিট প্র্যাকটিস করলে তার ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এন্ড অনেকের আধা ঘন্টায় হয় না, আবার অনেকে 5 মিনিট হয়। এটা একটা স্ট্যান্ডার্ড। এন্ড আপনি যে 2 মিনিটে পারেন কোনো সমস্যা নেই, আর যে 10 মিনিট লাগে 10 মিনিট। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার প্রেজেন্টেশন ঠিকঠাক হচ্ছে কিনা 2 মিনিট প্রেজেন্টেশন প্র্যাকটিস করার পর, তাহলেই ওকে। অনেকে দেখা যায় 15 মিনিট প্র্যাকটিস করার পর হচ্ছে না, সে আরো টাইম নেবে। 20 মিনিট হচ্ছে না, আরো টাইম নেবে। যতক্ষণ পর্যন্ত না সে প্রপার প্রেজেন্টেশন না দিতে পারছে ততক্ষণ তাকে প্র্যাকটিস করে যেতে হবে। কিন্তু একটা স্ট্যান্ডার্ড হলো 15 থেকে 30 মিনিটস। আর কোনো কোশ্চেন? আচ্ছা, তার মানে আমি যদি 15 থেকে 30 মিনিটস প্র্যাকটিস করে ওটা ফ্লুয়েন্ট করে ফেলতে পারি তাহলে 1 মিনিটের যখন বলবো তখন আমি ফ্লুয়েন্টলি বলতে পারবো, এটা বলতে চাচ্ছেন? এক্স্যাক্টলি। মানে আপনি সুন্দরভাবে একটা গঠনশীল প্রেজেন্টেশন দেওয়ার জন্য 15 থেকে 20 মিনিট প্র্যাকটিস করতে হবে 1 মিনিটের জন্য। আর যদি 3 মিনিট প্রেজেন্টেশন দেয় সেক্ষেত্রে ওই অনুযায়ী আনুপাতিক হারে 45 মিনিটস বা 60 মিনিটস বা 90 মিনিটস প্র্যাকটিস করি আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারবো। আর কোনো কোশ্চেন? না, নেই। ওকে, এখন আসি আমরা সেই মাহেন্দ্র খন। আমি এই যে আপনাদের
মানে অনলাইন তো যে কারণে অনেক প্র্যাকটিস করাতে পারছি না, বাট ফিজিক্যালি হলে আপনাদের হাতে ধরে ধরে শিখাতে পারতাম, আমি আরেকবার বলেছি, তাহলে আপনার জন্য ইজি হতো আরো বেশি। এখন একটা এক্সারসাইজ দিয়েছি আমি, আপনার এই ওই আগের লিঙ্কটা যান, যে ইউ আর স্কেডিউলড টু প্রেজেন্ট a 3-minute talk on the starvation of Gaza's people and its impact. How much practice time is recommended and how many times should it be rehearsed allowed? আপনারা আনসারটা এখানে দিবেন কাইন্ডলি। এখানে দেয়া আছে, এক্সারসাইজ 3 তে দেয়া আছে, এখানে লিখেন আপনারা। If you are preparing 3-minute presentation on blind individuals, how much practice time is recommended and how many times should it be rehearsed aloud? আপনারা লিংকে গিয়ে ওইটা কাইন্ডলি উত্তরটা দেন। শ্রাবণ বিশ্বাস লিখেছে প্র্যাকটিস ফর 30 to 40 minutes ফুল স্পিচ 3 to 5 times, 3 to 5 not মানে 5 to 10 times. কি ব্লাশিং ফ্যালকন, সাইফুল 45 to 60 minutes, অ্যানোনিমাস 45 to 60 minutes, আচ্ছা 45, আচ্ছা যাক তাহলে 45-60 minutes মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম। আচ্ছা তাহলে আমরা এখন যাই প্রেজেন্টেশনের ক্ষেত্রে। আচ্ছা এখন আমার একটা কোশ্চেন, ইটস এ বিগ কোশ্চেন, $1 million কোশ্চেন। If someone speaks English very fast and confidently, does that make them a good presenter? এটার উত্তর কি হবে? মানে যদি কেউ ইংলিশ খুব দ্রুত এবং খুব আত্মবিশ্বাসের সাথে বলে, তাহলে সে কি ভালো প্রেজেন্টার হবে কিনা? নো স্যার, শুধুমাত্র ফ্লুয়েন্টলি বলতে পারলে। হ্যাঁ একজন প্লিজ, হ্যাঁ বলেন, শেষ করেন। শুধুমাত্র ফ্লুয়েন্টলি বলতে পারলে একজন ভালো প্রেজেন্টেটর হতে পারবে না, বা খুব দ্রুত বলতে পারলেই তো প্রেজেন্টার না। আচ্ছা তাহলে কোন ক্ষেত্রে ভালো প্রেজেন্টার হতে পারবে? মানে আমরা তো জানি যে প্রেজেন্ট করতে পারলাম, কতটুকু বুঝাইতে পারলাম, বা আমি অডিয়েন্সের সাথে কতটুকু কানেক্ট করতে পারলাম, সেটা হবে হচ্ছে ভালো প্রেজেন্টেশন। স্যার আমার কাছে মনে হচ্ছে ভালো প্রেজেন্টেশন মানে আমি যেটা দিচ্ছি অডিয়েন্সকে, যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি, আমার কাছ থেকে জাস্ট অডিয়েন্স কতটুকু নিতে পারলো, এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ভালো প্রেজেন্টেশনের ব্যাপারটা এখানেই, যে আমি তাদের গিয়ে যেটা বুঝাইতে চাচ্ছি সে সেটা কতটুকু নিতে পারলো। এক্স্যাক্টলি। আচ্ছা এই যে এতক্ষণ আমি কথা বললাম, আমি কি ভালো প্রেজেন্টার আসলে? আমি তো কোনো ইংলিশ বলি না, আমি কি ভালো প্রেজেন্টার কি না আসলে? জি স্যার, কারণ আপনার কথাগুলো স্লো ছিল, প্লাস হচ্ছে গিয়ে মানে অবশ্যই ভালো প্রেজেন্টার। আর স্যার প্রেজেন্টেশনের জন্য যে শুধুমাত্র ইংলিশ ভালো জানলেই হবে এরকমটা তো না। আমার কাছে মনে হচ্ছে যে বক্তা এবং শ্রোতার মধ্যে যে জিনিসটা বেশি দরকার, যে বক্তা যেটা ছাড়ছে শ্রোতা সেটা গ্রহণ করতে পারছে কিনা, এটাই স্যার আমার কাছে মনে হচ্ছে যে প্রেজেন্টেশনের মাপকাঠিটা এই জায়গায় হওয়া উচিত। হ্যাঁ ধন্যবাদ। মানে মেইন উদ্দেশ্য হলো প্রেজেন্টেশনের মেইন উদ্দেশ্য হলো আমি যে কথা বলবো, যে তথ্যটা দিতে চাই, মেসেজটা দিতে চাই, সেটা যেন সবাই বুঝতে পারে। আমি এই যে আমরা সাধারণত বলি কাকে প্রপোজ করার ক্ষেত্রে আই লাভ ইউ বলি, বাংলা আমি তোমাকে ভালোবাসি, আমি যদি কারো কাছে গিয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজে বলি, সে তো না কিছু মনে করতে পারে না, বিষয়টা এরকম কিনা আসলে? বা জার্মান ল্যাঙ্গুয়েজে বললাম, সে কি বুঝতে পারবে? না, বুঝতে পারবে। এই জন্য প্রেজেন্টেশনের মেইন উদ্দেশ্য হলো আমার যে মেসেজ, সেই মেসেজটা যেন আমার যে অপোজিট সাইডে যারা আছে তারা যেন বুঝতে পারে। আচ্ছা এখন আমরা যে তামিল মুভি দেখি, আমি অনেক বড় ফ্যান তামিল মুভির, এখন ওই কি ক্ষেত্রে মাঝে মাঝে আমি হিন্দি ডাব দেখি বা বাংলা সাবটাইটেল দেখি, কিন্তু ওটা যদি বাংলায় হতো তাহলে আমার বুঝতে সুবিধা হতো না? হ্যাঁ অবশ্যই। এক্স্যাক্টলি। ওই মুভিটা একটা প্রেজেন্টেশন আসলে, মানে পুরো মুভিটাই প্রেজেন্টেশন। এখন কে প্রেজেন্টেশন মুভিটা, এখন সেটা আমরা আসতেছি। তাহলে আমি যেটা কোশ্চেন করলাম, ইফ সামওয়ান স্পিক্স ইংলিশ ভেরি ফাস্ট এন্ড কনফিডেন্টলি, ডাজ দ্যাট মেক দেম এ গুড প্রেজেন্টার? নো, সে আসলে ভালো প্রেজেন্টার না, সে ভালো স্পিকার না, সে ভালো কথা বলতে পারে, দ্যাটস ইট। এখন মেইন পার্ট, আমি প্রেজেন্টেশন দিব, অডিয়েন্স কারা?
আচ্ছা, আমার অডিয়েন্স ক্লাস 5 এর বাচ্চারা, আমি সেখানে কি কঠিন কঠিন ইংলিশ বলবো? অবশ্যই নো না স্যার। স্যার। নো স্যার। আচ্ছা, ওকে। আমার অডিয়েন্স সব অশিক্ষিত মানুষ, সেক্ষেত্রে আমি কি করব? স্যার তাদের অবশ্যই বোধগম্য সেখানে ভাষা ব্যবহার করব। আচ্ছা, স্যার আমি এখন যদি আমি ওকে কৃষকদের নিয়ে স্যার একটা প্রেজেন্টেশন হয়, সেখানে স্যার তারা আমার ইংরেজি ভাষায় বললে হয়তো বা আমাকে ইংরেজি বললে অনেক স্মার্ট লাগতে পারে, দেন সে তো আমার মেসেজ গুলো নিতে পারতেছে না, তো সেক্ষেত্রে তো স্যার Exactly. ওই ইংরেজিতে আমার কোনো লাভ হচ্ছে না। তাহলে আমার অডিয়েন্স জানতে হবে, অডিয়েন্স অনুযায়ী আমাকে বক্তব্য দিতে হবে। এখন দেখে বিফোর গেটিং অন দ্য পোডিয়াম, এই জিনিসটা আমরা ভুল করি অনেক, যে আমি যখন পোডিয়ামে উঠবো, দেখেন পোডিয়ামে উঠে কি করবো আমি, আমার অনেক ভয় লাগে। এই যখন আমি পিএটিসি প্রেজেন্টেশন দিচ্ছি, আমার সামনে ছিল প্রায় 300 জন বিসিএস ক্যাডার কর্মকর্তা, আমি একা ডায়াসে, বিশাল ডায়াস, খুব ভয় লাগছে আমার। আমি প্রথমে একটু ব্রিদিং এক্সারসাইজ, মানে কয়েকবার দীর্ঘ শ্বাস নিলাম, আবার নিজেকে বললাম যে না পারবো, আমি প্র্যাকটিস করে গেছি তো পারবো। এরপর আমি যে কোনো প্রেজেন্টেশন শুরু করে একটু গলা শুকিয়ে যায় তো জাস্ট এক সিপ পানি খেয়ে নেই। তো আপনারা যারা পোডিয়ামে উঠবেন আগে জাস্ট একটু ওই যে নিজেকে বুঝাবেন, প্র্যাকটিস বেশি করলে সমস্যা হয় না। আর ব্রেইনিং এক্সারসাইজ, মানে কয়েকবার শ্বাস প্রশ্বাস নিলে একটু মেন্টাল রিল্যাক্সেশন চলে আসে, আর একটু পানি খেয়ে নেবেন। এখন অনেকে কি করে, পোডিয়ামে কিভাবে দাঁড়াবো, এই যে দুইটা ছবি দেখেন, এটা কিন্তু স্মার্ট দাঁড়ানো পোডিয়ামে। অনেকে কি করে মাইকের কাছে, এই যে মাইকের কাছে মুখটা নেয়। এই গত মাসে উপজেলার একটা মিটিং এ গেলাম, মাইক আর নাক এইখানে, তার এই যে মাউথপিসিকের এখানে, আর নাক দিয়ে যে শ্বাস নেয় সেটা ওই সবাই শুনতে পায়। এরকম কিন্তু হচ্ছে, সেও একটা জন অফিসার। এটা যেন আমাদের না হয় যে মাইক নাকের কাছে চলে গেল আর মাউথ নিচে, মুখ নিচে। সোজা হয়ে দাঁড়াবেন, পা একটু একটু হালকা প্রসারিত করুন। স্পোর্টস এর ক্ষেত্রে কি আরামে দাঁড়াই না, আমরা আরামে দাঁড়াই, জাস্ট ওই আরামে দাঁড়ানো আসলে, যে একেবারে টাইট না দাঁড়িয়ে হালকা একটু আরামে দাঁড়িয়ে এক হাত ডায়াস ধরবো, আমি এই যে ডায়াস ধরবো, আর বডি মুভমেন্টের জন্য এক হাত রাখবো, হাতের যে মুভমেন্ট সেটার জন্য একটা ফাঁকা রাখবো, দরকার আর একটা হাত দিয়ে আমি এই পোডিয়ামটা ধরবো। এটা কনফিডেন্স বাড়া আপনাকে, মনে হয় আপনি সবাইকে ধরে আছেন। ঠিক আছে, তাহলে সোজা আরামে দাঁড়াবো। দুইটাই ছবি দেখেন আপনারা, আমি দুইটা ছবি নিয়েছি, যে এক হাত দিয়ে আপনার পোডিয়ামটা ধরা, আর এক হাত ইউজ করতেছে তার মেসেজটা পৌঁছানোর জন্য, সোজা হয়ে দাঁড়িয়ে আছে। অনেকে এইরকমই, অনেক অনলাইনে ক্লাস হবে, বক্তা অনেক সময় এরকম চলে আসে, এই প্রেজেন্টেশন এরকম হয়। এটা করা যাবে না, মানে সামনে ঝুঁকা যাবে না, স্মার্টলি দাঁড়িয়ে আপনি কথা বলবেন। তো পোডিয়াম দাঁড়ানোর সমস্যা আছে কোনো, যে আরামে দাঁড়াবেন, এক হাত পোডিয়ামে হাত রাখবেন, তারপরে আমি আর হাত ফাঁকা রাখবো যেন কথা বলা যায়, মানে হাতের মুভমেন্ট করা যায়। আর হাতের মুভমেন্ট কখনোই আমার চোখের উপর ওঠা যাবে না, মানে এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত হাতটা এমন থাকবে। মানে অনেকে কথা বলতে বলতে এরকম চলে যায়, যে চোখের উপর চলে যায়, মুখের উপর চলে যায়, সেটা করা যাবে না। জাস্ট এই যে গলার নিচ পর্যন্ত মুভমেন্টটা থাকবে হাতের। তার আমরা দাঁড়ানোটা শিখলাম যে কিভাবে দাঁড়াবো। আর মাউথটা অনেক ইম্পর্টেন্ট, যে বললাম নাকের কাছে মাউথ স্পিকার নেওয়া যাবে না। এখানে দেখেন আবার এই যে এখানে পোডিয়ামটা ফিক্সড করা, অনেকে আছে হ্যান্ড মাউথ আছে, সেক্ষেত্রে কি করে অনেকে, এই যে আমি দেখাই আপনাদেরকে, যে মাউথ কি বলে, আমি ফোন নিয়ে ধরে একটা মাউথ, ঠিক আছে, এই নিচে ধরে এরকম, এই লেডিস এন্ড জেন্টলম্যান গুড মর্নিং, কথা শোনা যায় না, কোনোভাবে শোনা যায় না। আপনি এটা চেক করে নেবেন, যদি এরকম হয় কাছে নিবেন। কিন্তু এরকম অনেকে এরকম এক হাত দূরে দেওয়া থাকে মাউথটা, যে কারণে কথা শোনা যায় না। তাহলে আপনি যে 1 ঘন্টা কথা বললেন বা যে প্রেজেন্টেশন দিলেন, কোনো লাভ নেই। এই জন্য একটা জাস্ট এতটুকু কাছে রাখলে হবে, যদি এই ধরনের পোডিয়াম না থাকে, যদি হ্যান্ড মাউথ থাকে। ওকে, এরপরে আমরা কি করি, এই আমি পোডিয়ামে দাঁড়ালাম, দাঁড়ানোর পর কি করি, কি করবো, হ্যালো হ্যালো মাইক টেস্ট এগুলো করবো আমি, 1 2 3 4 মাইক টেস্ট এগুলো করবো কিনা, অনেকে করি তো, যে হ্যালো শুনতে পাচ্ছেন কিনা, এটা করি আমরা, কি একজন বলেন। জি স্যার, অনেকবার দেখেছি। আচ্ছা, অনেকে আমরা করি, এটা কি করা যাবে আসলে, যাই হ্যালো হ্যালো মাইক টেস্টিং, এটা করা যাবে কিনা আসলে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমরা কি করবো, মানে আমরা হ্যালো হ্যালো না বলে কি করব, ওই যে স্পিকারটা আছে না,
স্পিকারটা এই ধরনের স্পিকার, এটা জাস্ট হাত দিয়ে টোকা দেবো 1 2 3, তাহলে আমি বুঝতে পারবো সাউন্ড ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে যে দায়িত্ব আছে বলে সাউন্ড ঠিক করেন, ঠিক আছে। এই যে টোকা দিলে বুঝতে পারবো। যেমন আমি প্রেজেন্টেশন ক্ষেত্রে কি করি, আগে টোকা দিয়ে নিই, হাতে টোকা দিলেই হবে। এটার জন্য হ্যালো হ্যালো মাইক টেস্টিং শুনতে পাচ্ছেন কিনা এগুলো বলার দরকার নেই। আরেকটা বলা যায় যে এম আই অডিবল, মানে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, এতটুকু। হয় আপনি এই সাউন্ড এই যে 3টে টোকা দিবেন, অথবা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দ্যাটস ইট। এরপর আপনি শুরু করবেন। গিয়েই কিন্তু ওই যে হ্যালো হ্যালো মাইক টেস্টিং করা যাবে না। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে কোনো? স্যার একদম ক্লিয়ার। এক্স্যাক্টলি। কোনো তাহলে ভেজাল আমি নেই। স্মার্টলি দাঁড়াবো। যদি আমার কাছে মাউথ স্পিকার থাকলে সুন্দরভাবে যেন কথা শোনা যায় আমি নিয়ে নেব। আর যদি ওইটা থাকে এরকম নক দিয়ে দেবো ঠিক আছে কিনা। আর যদি কি হয় যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, এতটুকুই। 2বার 3বার দরকার নেই, একবার। যদি এটা কাজ নয় সেক্ষেত্রে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, যদি এটা কাজ হয় ইটস ওকে। আচ্ছা, তাহলে হ্যালো মাইক টেস্টিং দরকার নেই আমাদের, আমরা অনেক স্মার্ট, আমরা পারবো এরপর থেকে। এখন যে মেইন জিনিস 3V কমিউনিকেশন, ভার্বাল, ভোকাল, ভিজুয়ালস। এই এতক্ষণ আপনি যা করলেন এই সব বিষয়গুলো ডিপেন্ড করবে এই 3টা বিষয়ের উপর। আপনি স্লাইড ভালো করছেন কিন্তু মুখ দিয়ে কথা বের হয় না, ঠিক আছে। আপনি স্লাইড ভালো করছেন, স্ক্রিপ্ট অনেক সুন্দর, কিন্তু পাখার দিকে তাকিয়ে আপনি কথা বলছেন, ঠিক আছে। অথবা আপনি স্ট্যাচু অফ লিবার্টি, যেটা ফ্রান্স যুক্তরাষ্ট্রকে দিয়েছিল, একেবারে সোজা এই যে এভাবে দাঁড়িয়ে কথা বলতেছেন, হবে না কিন্তু। সেই 3টে বিষয় নিয়ে আমি কথা বলবো। 3V কমিউনিকেশন, ভার্বাল বিষয়টা কি? আপনি যদি একটা প্রেজেন্টেশনকে 100 মার্ক দেন, 100 মার্ক একটা প্রেজেন্টেশন, তাহলে আমি যে শব্দগুলো বলবো, মানে এই যে আমি ওয়ার্কশপ নিলাম, আমি এখানে 3000 শব্দ উচ্চারণ করলাম, এই টোটাল শব্দে যে উচ্চারণ করলাম এটার মার্ক হবে টোটাল 7%। তাহলে এই যে কথার ভ্যালুটা কিন্তু কম। তাহলে যে আমি এতক্ষণ যে কথা বলবো সেটার ভ্যালু 7%। মানে আপনি 3 মিনিট প্রেজেন্টেশন দিবেন, 360 ওয়ার্ডস বা হাইয়েস্ট 400, আপনার টোটাল ওয়ার্ড কাউন্ট হবে 7%, 100 মার্কের ভিতর। আচ্ছা, এরপর ভোকাল, আমি ভোকালটায় আসি। আচ্ছা, আমরা যে মুভি দেখি, দেখেন এখন যখন বাংলাদেশের মুভি কারা কারা দেখছেন, জসিমের মুভি, শাবানার মুভি, আলমগীরের মুভি, এখন তো আল্লু অর্জুন আছে, তারপর প্রভাস আছে, ওদিকে শাহরুখ খান আছে, আমির খান আছে, ঋতিক রোশন। আচ্ছা দেখেন, যখন তারা মারা যায় বা কেউ গুলি করে তখন যে টোনে কথা বলে, আর যখন প্রেম নিবেদন করে তখন কি কথার টোন এক থাকে না ভিন্ন থাকে? ডিফারেন্ট থাকে। আচ্ছা, কেন ডিফারেন্ট থাকে? সিচুয়েশন আলাদা, ইমোশন ভিন্ন থাকে তাই। আচ্ছা, ইমোশন ভিন্ন থাকে। আচ্ছা দেখেন, মারামারির সময় যে ভয়েস, যে ডায়লগ দেয়, নর্মাল যখন ফ্রেন্ডের সাথে কনভারসেশন করে ভয়েস কি এক থাকে? না না। স্যার। না আচ্ছা, স্যার। এখন যদি সেই নায়ক, যে আমির খানকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট, কেন? সে প্রতিটা জায়গায় তার ইমোশন বা টোন গুলো ঠিক থাকে। আচ্ছা, এখন যদি বাংলাদেশের যে নায়কগুলো আছে, যে সব ধরনের কথা একই কথাবার্তা, মানে ইমোশন সেম, মারা গেলেও যে কথা, ভালোবাসলেও সেই কথা, কবর দিতে গেলে একই কথা, মানে কোনো চেঞ্জ নাই, ইমোশন সব সেম। এই যে কি নায়ক আছে আমাদের, এখন তো কথায় কথায় নায়ক হয়। আবার কয়েকদিন আগে সুদর্শন যে পুরুষ বের হলো আমাদের দেশে, অস্থির অবস্থা। আচ্ছা, এখন আমরা সুদর্শনের দিকে না যাই, আমরা একটু এদিকে আসি, দেখি কি আছে এখানে। এই যে ভোকাল দেখেন, এই যে ছোটবেলায় যে মুভিগুলো দেখছি, জসিমের বাপকে যদি কেউ মেরে ফেলতো তখন বাবাকে শুয়ে যে প্রতিজ্ঞা করতো যে বাবার হত্যার প্রতিশোধ, ঠিক আছে, তখন যে একটা ইমোশন যে তার বাপ মারা গিয়েছে, তাকে প্রতিশোধ নিতেই হবে, এটা কিন্তু একটা ভিন্নধর্মী, ঠিক আছে। আবার এখন নায়কদের অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে। এখন আমি রিয়েল এক্সাম্পলে যাই। পুরো প্রেজেন্টেশন একটা নাটকের মতো। এখন আমি চিন্তা করি, আপনি কোনো একটা বিদ্রোহী কবিতা যদি আবৃত্তি করেন, সেক্ষেত্রে যে ভয়েস টোন, আর সোনার তরী নাটক যদি আবৃত্তি করেন, ভয়েস টোন কোনো ভিন্ন। এই টোনের কথা এখানে বলা হয়েছে, যে টোন। আমি যখন দুঃখের কথা বলবো, এই যে গাজার পিপলস যে স্টারভেশন, এই কথা বলবো,
তখন একেবারে ওই যখন 1 মিনিট নীরবতা পালন করে না কোনো জায়গায় কিছু ঘটলে, ওই রকম ঠান্ডা মাথায় একেবারে যত কাম ভাবে বলা যায় যে একবার চিন্তা করে দেখুন, প্রায় 10 লক্ষ মানুষ আজকে না খেয়ে আছে। আরেকটা বলা যায়, আজকে 10 লক্ষ মানুষ না খেয়ে আছে। আরেকটা, আজকে 10 লক্ষ মানুষ না খেয়ে আছে। কোনটা ইমোশন বেশি হবে আসলে? প্রথমটা। এক্স্যাক্টলি। আমি অত ভালো পারি না, কিন্তু দেখা যায় অনেকে ভালো পারবে। ঠিক ওই রকম একেবারে হাসির বিষয়, আপনি কমেডি করতেছেন কিন্তু আপনার মুখ অনেক ভার, মানে প্রেজেন্টেশন হাসাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি মুখ বুঝে থাকেন তাহলে তো হবে না আসলে। এই জন্য ভয়েস টোনটা ইম্পর্টেন্ট। কখনো উচ্চ স্বরে যেতে হবে, কখনো নিম্ন স্বরে, ঠিক আছে? কখনো কাঁদো কাঁদো কণ্ঠে, কখনো একটা ভোকাল খুব ফুল দিতে হবে। এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এখন এই যে পেজ যেটা আছে এটাকে বলি আমি, বা পজ পরে আছে, ভলিউম আছে, থামতে হবে। থামা কিভাবে হতে পারে? এক্সাম্পল আমি কিভাবে দিই এখানে। আচ্ছা, দেখ অন্য এক্সাম্পল দিই আমি। এই থামার বিষয়টা আমরা প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে, ইংলিশ ক্ষেত্রে ফুল স্টপ, বাংলায় দাঁড়িয়ে দিই। ঠিক ওই রকম প্রেজেন্টেশনের ক্ষেত্রে দাড়ি কমা ইউজ করতে হবে, পজ দিতে হবে। এখন আমি যে টানা কথা বলে যাই, টানা যদি কথা বলে যাই, তাহলে আমি একটা স্ক্রিপ্ট আপনাদেরকে আমি দেখাই, তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, আমি 2টা প্রেজেন্টেশন হুক বলবো এবং সাথেই দেব, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। আচ্ছা, আপনাদের নতুন একটা আইডিয়া দিই আমি, যে আমার এই যে ট্রেনিং এ 6 মাস ট্রেনিং এ আমাকে বলা হয়েছিল যে আপনার ভিলেজ সম্পর্কে একটা প্রেজেন্টেশন দিতে, ভিলেজ সম্পর্কে। তো সবাই তো ভিলেজ সম্পর্কে অনেক রকম প্রেজেন্টেশন নিয়ে আসছে, কিন্তু আমি কি করছি, আমি একটু ভিন্ন ধর্মী নিয়ে আসছি। ভিলেজকে কি ভালোবাসা যায় না? নিজের গ্রামকে কি ভালোবাসা যায়? কে একটু বলেন তো, নিজের গ্রামকে ভালোবাসা যায় কিনা? অবশ্যই যায় স্যার। ওকে, তাহলে আমি বলি, আমার প্রেজেন্টেশন ছিল এরকম যে I haven't fallen in love, love has fallen on me. I believe that everyone present here has fallen in love at least once in their lifetime, but I have fallen in love many times. এটি ছিল আমার হুক, ঠিক আছে? এখন সবাই তো অবাক যে আমি দিছি ভিলেজ প্রেজেন্টেশন, এখানে ভালোবাসার কথা বলতেছি। এরপরে বললাম, রেসপেক্টেড স্যার এন্ড মাই ডিয়ার কলিগস, গুড মর্নিং, আই এম হুমায়ুন কবির, আমার আইডি নং দেয়া আছে। টুডে আই উইল শেয়ার মাই আনটোল্ড লাভ স্টোরি উইথ ইউ। অব্যক্ত ভালোবাসা আপনার কাছে বলবো, কিন্তু টপিক কিন্তু ভিলেজ স্টাডি। এরপরে আমি বললাম স্লাইড 3-তে, ফার্স্ট I will introduce you to my lovers, then I will talk about our breakup and finally our reunion. তো 3টা ভাগ করছি, আমাদের ভালোবাসা হয়েছে, ব্রেকআপ হয়েছে, রিউনিয়ন হয়েছে। and এইটা ভিলেজের সাথে কিভাবে কানেক্ট করলাম সেটা দেখেন। My first love was a nurse. During my university years, whenever I feel sick, I used to visit my village. As soon as I entered my village, I began to feel better because there was my first love, my nurse was there. আপনারা গেস করতে পারতেছেন কি নিয়ে কথা বলছি? নার্স কে আসলে? এনি আইডিয়া? সবাই তো অবাক যে এই ছেলে নার্সের সাথে প্রেম করছে বিশেষ ক্যাডার হয়ে। এটা কি বলে? বলেন তো এখানে কি হতে পারে এখানে এই নার্স কে? তখন আমি বলছি, my nurse was the fresh air, the sun, the fresh air, the sun, the weather and the environment of my village. সবাই তো হাততালি হাহা করে উঠছে যে আমার নার্স বলতে, একটা নার্সের কাজ কি? তার রোগীকে আরোগ্য করা। ঠিক এই যে আমার গ্রামের যে ফ্রেশ যে বাতাসগুলো আছে, সূর্য আছে, আবহাওয়া আছে, এনভায়রনমেন্ট আছে, সেগুলো আমি সুস্থ হয়ে যেতাম গ্রামে গেলে। এটাই আমার নার্স। এটা ছিল প্রেজেন্টেশন। এরপরে বলছে, আমি বলছি অনেক লাভের কথা বলছি না, এরপরে বলছি মাই সেকেন্ড লাভ ওয়াজ মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ডস আর দ্য বিউটিফুল রোডস অ্যান্ড রিভার্স অফ মাই ভিলেজ।
দ্বিতীয় লাভ আমার বন্ধু, এই বন্ধু কারা, আমার এলাকার যে রাস্তা আছে তারপর যে নদী সেগুলো। Whenever I felt sad or upset, I would walk along to the roads and rivers in my village and sit for a few minutes. And I felt better. Gradually, I fell in love with these friends. Okay. এরকম প্রেজেন্টেশন আমার ছিল যে সবাই যেন একটু অন্যভাবে দেখে। এখন পরে কি বলছি, পরের স্লাইড ছিল যে আমার ভালোবাসা আজকে আর ভালো নেই, সে এখন অসুস্থ। কেন অসুস্থ? তার এডুকেশন সমস্যা আছে, তার হেলথ ইস্যু আছে, এই জন্য আমার ভালোবাসা ভালো নাই। তা আমার কি করতে হবে? আমার যে সোসাইটি আছে, ভিলেজ আছে, সেই সোসাইটির হেলথ ইস্যু নিয়ে কাজ করতে হবে, এডুকেশন ইস্যু নিয়ে কাজ করতে হবে, তাহলে আমার এই যে লাভ, আমার যে ভিলেজ, সেটা ভালো থাকবে। এটা ছিল আমার থিম প্রেজেন্টেশনের। তো টোটালি ইউনিক। এটা আপনার শেয়ার করলাম যে আপনার একটা আইডিয়া পাবেন আসলে যে কিভাবে প্রেজেন্টেশনের কি তৈরি করা যায়। এরপর আরেকটা আইডিয়া দিই আপনাদেরকে আমি। আরেকটা প্রেজেন্টেশন ছিল আমার, আপনার সুবিধা হবে। এটাও লাভ নিয়ে এক ধরনের। আমাকে বুক রিভিউ করতে বলছিল একটা ক্লাইমেট চেঞ্জের উপর, একটা বই দিয়েছে, সেই বইয়ের উপর আমাকে প্রেজেন্টেশন দিতে হবে, ভালো দিক খারাপ দিক। তখন আমি বলছি যে, respected sir and my dear colleagues, good morning. We all know that Emperor Shah Jahan built Taj Mahal for his love. But nowadays, what we see the news like American girl, Indonesian boy, Chinese boy, or Malaysian girl came to Bangladesh for their love. They come Bangladesh and marry their beloved one. Like all of them, Margaret Hall author came to Bangladesh for her love. So everyone come Bangladesh to marry their lover, but Margaret did the different things. She didn't marry, rather than she started doing research on climate change, impacts on climate change, on gender and climate policy process. এই যে মার্গারেট কিন্তু অস্ট্রেলিয়া, সে বাংলাদেশের রিসার্চ করতে, আমি সেটাকে ভালোবাসার মার কাছে ফেলে আমি নিয়ে আসছি, সে ভালোবাসার জন্য আসছে। এখন উইকনেস, যে কোনো একটা বইয়ের উইকনেস থাকে বা স্ট্রং পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমি অন্য একটা জিনিস নিয়ে আসছি। আমি দেখাই সেটা আমি একটু। আচ্ছা, এটাকে আমি লাভ লেটার দেখাইছি আসলে, যে a love letter must be unique and dynamic so that the opposite person doesn't get bored. If you tell the same word frequently, then the opposite person becomes bored and there may be possibility to reject your letter. আমরা যখন ভালোবাসি তখন একটা লাভ লেটার দিই, এন্ড প্রতিটা চিঠিতে যদি একই শব্দ থাকে তাহলে কিন্তু সে বোরিং হবে, একসময় রিজেক্ট করে দিতে পারে। এই বিষয়টাই মার্গারেট তার বইয়ে করছে, সে সব জায়গায় একই শব্দ ব্যবহার করছে। তার যে ক্লাইমেট চেঞ্জের যে বই, সেখানে একই শব্দ ব্যবহার করছে, এই জন্য এটা তার নেগেটিভ পয়েন্ট এই বইয়ের ক্ষেত্রে। তো আমি দেখেন এই বইয়ের নেগেটিভ পয়েন্টকে একটা লাভ লেটার সাথে তুলনা করে আমি উপস্থাপন করেছি, ঠিক আছে। আর পজিটিভ সাইড কি ছিল? A true lover always knows the opposite person taste. একজন সত্যিকারের ভালোবাসা, সে অন্য পার্সনের টেস্ট বুঝবে, what he likes, dislikes, ঠিক আছে। Even a true lover can influence the thought of opposite person. এটা শুরু করে দেন বলছি মার্গারেট অলস্টন, যে ওই যে অথর, সে বলছে যে মার্গারেট অলস্টন ডিড দ্য সেম থিং. She successfully found the in-depth knowledge on climate change and its impact on livelihoods and health issues. ঠিক একটা প্রেমিক যখন তার ভালোবাসার, প্রেমিকার যে সুবিধা অসুবিধা, ভালো লাগা খারাপ লাগা বুঝে, ঠিক মার্গারেট অথর যে অথর, সে কিন্তু এই জিনিসটা বুঝছে। আমার প্রেজেন্টেশন গুলো আমি সবগুলো এরকম ডিফারেন্ট ভাবে মানে ডিজাইন করি, যেন সবার জন্য বুঝতে সুবিধা, একটু হাসে, একটু মজা হয়। এই যে টোনগুলো আসলে, যখন ভালোবাসার কথা বলবেন তখন টোন ভিন্ন হবে, যখন কান্নার কথা বলবেন টোন ভিন্ন হবে, মাঝে মাঝে ভলিউম বাড়বে, মাঝে মাঝে কমবে, আবার মাঝে মাঝে পজ দিবেন। এই যে ভোকাল, এটা 38%, মানে এই ভোকালের জন্য প্রেজেন্টেশন মানুষ, আপনার প্রেজেন্টেশন মানুষ শুনবে, আদারওয়াইজ শুনবে না। এরপরে আসে ভিজুয়াল বা বডি ল্যাঙ্গুয়েজ। এখন দেখেন, এখন আপনি ডায়াসে দাঁড়িয়ে আছেন, ডায়াসে দাঁড়িয়ে আপনি শুধু স্পিকারের দিকে বা যারা আছে তাদের দিকে, অনেকে কি করে, আমার ডিপার্টমেন্ট আমি দেখছি যে স্যারের দিক দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেয়, এদিকে স্যারের দিকে বসা আছে, থ্যাংক ইউ স্যার, গিভ মি এ চান্স, এই সব স্যারের দিকে। সামনে যে অডিয়েন্স, এই সামনে অডিয়েন্সের দিকে কেউ তাকায় না আসলে।
আর আমার তো অডিয়েন্স সামনে বসা আছে, আমি স্যারের দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু হবে না, আমাকে অডিয়েন্সে তাকাতে হবে, একটা সবার দিকে সমহারে দৃষ্টি দিতে হবে। দরকার হয় আপনি যদি একটু বোরিং বা নার্ভাস ফিল করেন সেক্ষেত্রে কি করতে পারেন, যে একটু তাদের মাথার উপর দিকে তাকাবেন, চোখে চোখ যেন না পড়ে। তো মাথার উপর দিয়ে তাকালে আপনি কিন্তু ইজিলি তাদের অ্যাটেনশন গ্রাব করতে পারেন, তারা মনে করবে আপনি তাদের দিকে তাকিয়েছেন, সেক্ষেত্রে তারা অন্য কাজ করবে না, এই জিনিসটা। আর বডি ল্যাঙ্গুয়েজ কি, আপনি যখন কথা বলবেন তখন হাতের মুভমেন্ট থাকবে, অনেক দ্রুত না, আস্তে আস্তে হাতের মুভমেন্টটা ইউজ করতে হবে। এই বডি ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু আপনার মেসেজটা সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে না। আর এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে বডি ল্যাঙ্গুয়েজ বলতে আমি রিল্যাক্স কনফিডেন্টলি দাঁড়ালাম, এটাই বডি ল্যাঙ্গুয়েজ আমার, এবং আই কন্ট্যাক্ট সবার সাথে তাকালাম, এবং হাতের যে মুভমেন্ট এই জিনিসগুলো করলাম। এই তিনটা জিনিস 3B কমিউনিকেশন, ভার্বাল, ভোকাল, ভিজুয়াল, এই কয়েকটা জিনিস সম্পর্কে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশন যথেষ্ট ভালো হবে। আচ্ছা, এখন যে বিষয়গুলো দরকার প্রেজেন্টেশনের ক্ষেত্রে, হঠাৎ করে আপনি ভুলে গেছেন তখন কি করবেন? খুব সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছেন, হঠাৎ করে ভুলে গেছেন, তখন কি করতে হবে? একটা সেন্টেন্স ভুলে গেছেন, ওই সেন্টেন্স বাদ, যেখান থেকে মনে করবে সেখান থেকে বলবেন। কারণ যে অডিয়েন্স, আমি যে এখন ওয়ার্কশপ করাচ্ছি, আমি কোন শব্দের পর কোন শব্দ বলবো আপনাকে জানেন না, সেক্ষেত্রে আমি মাঝখান থেকে ভুলে গেলেও কিন্তু সমস্যা নাই। ঠিক আপনাদের ক্ষেত্রেও সেম, যখন প্রেজেন্টেশন দিবেন তখন অডিয়েন্স আপনার স্ক্রিপ্ট জানে না, সেই ক্ষেত্রে আপনি যা বলেন ওইটাই সঠিক। তো এক জায়গায় যদি ভুলে যান ওইখান থেকে কন্টিনিউ করবেন, তাদেরকে বুঝতে দিবেন না যে আপনি ভুলে গেছেন, ঠিক আছে? তখন মাথায় যেটা মনে আসে রিলিভেন্ট ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আপনি বলবেন। আরেকটা বিষয়, যদি আপনি যদি স্ট্রং, মানে স্টার্টটা স্ট্রং করতে পারেন হুক দিয়ে বা ভালোভাবে, সেক্ষেত্রে কি হবে, আপনার কনফিডেন্সটা বাড়বে, তখন আপনার ওই ভয়টা থাকবে না। আর একটা বিষয় প্র্যাকটিস, মানে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কনফিডেন্স বাড়বে আপনার, তখন আর ওই যে পোডিয়াম বা ডায়াসের সমস্যা হবে না। আর প্রেজেন্টেশন দেওয়ার আগে চেক করে নেবেন যে আপনি স্লাইড ওপেন হচ্ছে কিনা, অনেকে স্লাইড ওপেন করতে পারে না, সেটা এনশিওর করে নেবেন। তারপর ওই যে মাইকিং, যে ওই যে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, তারপর যদি ভিডিও দেখান ভিডিওর লিঙ্কটা ঠিক মতো আছে কিনা। আমাদের এই প্রেজেন্টেশনে একজন একটা ভিডিও নিয়ে আসছে, সে ভিডিও অনই করতে পারে না, সে এগুলো বাসায় প্র্যাকটিস করে নেবেন। যেমন আমি গুগল মিটে এর কোনো ওয়ার্কশপ করিনি, তো ওয়ার্কশপ নেওয়ার আগে আমি কিভাবে স্লাইড শো করতে হয়, কিভাবে স্লাইডটা রান করতে আমি কিন্তু নিজে শিখে নিয়েছি, কারণ আমার কাজের প্রয়োজনে। ঠিক আপনাদের যখন প্রেজেন্টেশন হবে তখন আপনার কাজের প্রয়োজন, যদি একটা ভিডিও দেন সেই ভিডিওটার লিঙ্ক ঠিক মতো কাজ করে কিনা, সেই ভিডিওর সাউন্ড আছে কিনা, এগুলো চেক করে নেবেন। স্লাইড অপারেট করতে পারে কিনা। আমাদের ক্ষেত্রে একজন এডমিন ক্যাডার এক আপু 36 BCS, উনি স্লাইড অন করছে কিন্তু স্লাইড শো দিতে পারে না। আমাদের কাছ থেকে একজন বললো যে আপু স্লাইড শো করেন, বলো আই এম নট ইন্টারেস্টেড, মানে সে পারে না এটা, তখন সে কি বললো, আই এম নট ইন্টারেস্টেড। এরকম যেন না হয় আপনাদের ক্ষেত্রে, যে স্লাইড শোটা শিখে যাবেন যে কিভাবে স্লাইড অপারেট করতে হয়, শো করতে হয়, ভিডিও তৈরি করতে হয়, ভিডিওটা ছাড়তে, এই বিষয়গুলো এনশিওর করবেন, তাহলে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আর সমস্যা হবে না। আর আরেকটা, যদি হাততালি দেয়, আপনি খুব সুন্দর কথা বলছেন, তারা খুব হাততালি দিচ্ছে, তখন আপনি কথা থামাবেন আর কি, কারণ ওই মোমেন্ট আপনি এনজয় করতে হবে। তো মানে তারাও এনজয় করবে, আপনি এনজয় করবেন, তাদের হাততালিতে থামা হবে, শেষ হবে, তারপর আপনি আবার বলবেন, কারণ তারা হাততালি দিচ্ছে, আপনি যদি কথা বলেন আপনার কথা শুনবে না। এই জন্য হাততালি দেখবেন, বড় বড় স্পিকার যারা যখন হাততালি দেয় তখন তারা চুপ থাকে, এরপর আবার তারা কন্টিনিউ করে, ঠিক আছে? আর কোন বিষয় আছে, স্টেজে বেশি হাঁটাহাঁটি করবেন না, পোডিয়ামে দাঁড়াবেন সুন্দরভাবে, শেষ করে বের হয়ে যাবেন। অনেক আছে, অনেক প্রেজেন্টেশন অনেক বেশি হাঁটাহাঁটি করে, সেই হাঁটাহাঁটি করা যাবে না আসলে, এই হাঁটাহাঁটি করা যাবে না। এটা আমি শিখছি আমি সিঙ্গাপুরে একটা কম্পিটিশনে গেছিলাম, লিক ওয়ান ইউ গ্লোবাল বিজনেস প্ল্যান কম্পিটিশন, যেটা সারা ওয়ার্ল্ডে শুধু MBA যারা করে তাদের থেকে নেওয়া হয়। সেখানে সারা ওয়ার্ল্ড থেকে 6টা টিম নিয়েছিল, তার ভিতরে আমাদের টিম ছিল। তো সেখানে প্রেজেন্টেশন সম্পর্কে আগে বেশি আইডিয়া ছিল না, তো আমি আমার টিম মোটামুটি হাঁটাহাঁটি করছি ডায়াসে। তখন আমাদের একজন বললো যে এরকম হাঁটাহাঁটি করতে হয় না, আসলে হাঁটাহাঁটি করলে ওই যে জাজের বা অডিয়েন্সরাই এদিক এদিক যায়, এটা সমস্যা। আপনি স্থিরভাবে দাঁড়াবেন, অডিয়েন্সের চোখের দিকে থাকবে, স্লাইড আপনার দিকে, তাহলে সুন্দর প্রেজেন্টেশন হবে। আচ্ছা, এখন একটা কোশ্চেন আছে এখানে, যে ইউ ফরগেট ইউর স্পিচ ডিউরিং এ প্রেজেন্টেশন, someone raises question or the audience starts clapping. In such situation, how would you overcome them?
এটা কেউ একজন বলেন যে প্রেজেন্টেশনের সময় কিছু ভুলে গেছেন বা কেউ একটা কোশ্চেন রেজ করছে অথবা অডিয়েন্স ক্লাব দিচ্ছে, এই সময় আপনি ওই সিচুয়েশনে কেউ ওভারকাম করবেন। প্লিজ নতুন কেউ, আগে যারা বলছেন তারা না, নতুন কেউ একটু আমাকে সাহায্য করুন। স্যার উনি যে কোশ্চেনটা করছে উনি মানে ওনার থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবো উনি কিভাবে এটা দেখবে। আচ্ছা ধন্যবাদ। এখন এই যে একটা ভুল করলেন আপনি, আপনার প্রেজেন্টেশনের মাঝে যে কোশ্চেন, আপনার প্রেজেন্টেশন সময় 3 মিনিট, আপনি যে কোশ্চেন নেন তাহলে কিন্তু আপনি শেষ করতে পারবেন না। আপনি তাকে হাত দিয়ে বসাবেন যে আইল টেক দ্য কোশ্চেন লেটার, অথবা প্রেজেন্টেশন শেষ এইটা বলবেন। কারণ নাহলে ওই যে কোশ্চেন করছে আপনার প্রেজেন্টেশন পুরো ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার প্রেজেন্টেশনের সময় কোনো কোশ্চেন নেওয়া যাবে না। ওয়ার্কশপ বা ক্লাস ভিন্ন, বাট 5 মিনিট 3 মিনিট 10 মিনিট প্রেজেন্টেশন সময় কোনো কোশ্চেন নেওয়া যাবে না। প্রেজেন্টেশন শেষ, দেন 1-2 মিনিট সময় থাকে কোশ্চেন নেওয়ার জন্য, তখন আপনি কোশ্চেন নেবেন। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ এরকম নতুনত্ব কোনো প্রশ্ন করতে পারেন আপনারা? কেউ নতুন কেউ? নো কোশ্চেনস? কোনো কোশ্চেন নেই আপনাদের? আমরা সব শিখে ফেলেছি? স্যার কর্পোরেট ওয়ার্ল্ডেও কি এইভাবেই মানে যে যদি কেউ প্রশ্ন করে সেগুলো কি এইভাবে আপনাদের স্টপ করে দিবে? প্রতিটা প্রেজেন্টেশনে আমরা রুট ডিজাইন দেখায় করা না? থাকে যে 10 মিনিট যে প্রেজেন্টেশন হয়, 7 মিনিট প্রেজেন্টেশন, 3 মিনিটস কোশ্চেন আনসার সেশন, অথবা 8 মিনিট প্রেজেন্টেশন, 2 মিনিটস কোশ্চেন আনসার সেশন। এটা বলাই থাকে সব রুলসে মোটামুটি, মানে আপনাকে ডিস্টার্ব করার জন্য কোনো থাকবে না। কিন্তু তারপরও কিছু মানুষ আছে যাদের কাজে আপনার সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছেন সে নষ্ট করা, আপনার কাছে আপনি কন্টিনিউ করবেন। অথবা প্রেজেন্টেশন দেওয়ার আপনার যে বস আছে তার কাছে জিজ্ঞেস করবেন যে এই ক্ষেত্রে আমি কি করতে পারি। কিন্তু নর্মালি কোশ্চেন উত্তর না দেয় হলো, দেখা গেল আপনি প্রিপারেশন নিয়ে গেছেন সব ভুলে গেছেন, এমন কোশ্চেন করছে ওই কোশ্চেন উত্তর যখন মাথায় নেবেন তখনই আপনার স্ক্রিপ্ট সব শেষ। ওকে, এরকম আরো সুন্দর সুন্দর কোশ্চেন কেউ করতে পারেন, তাহলে আপনাদের যে ভাবনাগুলো ক্লিয়ার হবে আরো। স্যার আমরা প্রেজেন্টেশনটা যখন বাংলায় বলতেছি তখন স্লাইডটা কি বাংলায় দিলে বেটার হয় নাকি আচ্ছা, ইংলিশ বা গুড বাংলা কোশ্চেন। ইংলিশ মিক্স করে? আপনার প্রেজেন্টেশন টপিক যদি ইংলিশ দেওয়া থাকে আপনাকে প্রেজেন্টেশন ইংলিশে দিতে হবে, যদি বাংলা দেওয়া থাকে বাংলায় বলতে হবে। স্লাইডটা কিভাবে হবে? মানে স্লাইডটা আমি আমার ইচ্ছা মতো দিতে না পারবো? না 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 না, আমি তো এটা ওয়ার্কশপ করাচ্ছি। যদি আমার কোনো কম্পিটিশন থাকতো সেক্ষেত্রে আমাকে ইংলিশে দিতে হতো। মানে আপনি যে মাধ্যমে প্রেজেন্টেশন দিবেন স্লাইড সেই মাধ্যম হবে। যেমন আমি যখন উপজেলায় কোনো একটা মিটিং করি বা ওয়ার্কশপ করি সেক্ষেত্রে বাংলায় বলি ফুল, আপনারা যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট সেজন্য ইংলিশে স্লাইডটা করা, তো তখন সবকিছু বাংলায় হয় আমার। যখন ইংলিশে প্রেজেন্টেশন ইংলিশ, কম্পিটিশন ক্ষেত্রে সেম। স্যার তাহলে কি আমরা স্লাইডটাও মানে বাংলাতে প্রেজেন্ট করলে বাংলাতেই বানাবো? এক্স্যাক্টলি, যদি বাংলায় করেন সেক্ষেত্রে বাংলায়, যদি ইংলিশে করেন সেক্ষেত্রে ইংলিশে। অডিয়েন্স মিক্স অনুযায়ী। করা যাবে না? না না, বুঝি না। মিক্স করা যাবে না? না, যেমন না, না, আজকে mix আপনি করা যাবে না। ইংলিশে দিয়েছেন, মানে আমি আপনার স্লাইডটা কি ইংলিশে হ্যাঁ প্রেজেন্ট করেছেন বাংলা? আমি বলি, আমার এটা একটা ওয়ার্কশপ আপনাদের বোঝানোর জন্য, আপনার জন্য মানে বেস্ট আউটপুট নিতে পারেন সেজন্য আমি একেবারে ইনফর্মালি কথা বলতেছি। আমার এখানে উদ্দেশ্য শেখানো আপনাদেরকে। যখন আপনি ডিপার্টমেন্টে প্রেজেন্টেশন দিবেন, কর্পোরেট প্রেজেন্টেশন দিবেন, তখন একেবারে ফুললি ফর্মাল, তখন আপনাকে ওই ইংলিশ হলে ইংলিশে, বাংলায় বলে বাংলায়, কোনো চান্স নাই। ওকে, এনি আদার কোশ্চেনস? অনেকে দিয়ে লিড করে গেছে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম, প্রেজেন্টেশনের পরে তো একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকে। এখন অনেক সময় দেখা যায় যে আমাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে এটার অ্যান্সার আমি জানি না, তাহলে সেক্ষেত্রে আমি রেসপন্সটা কিভাবে করব? আচ্ছা এখন আমাকে বলেন আপনার প্রেজেন্টেশন কয়জন থাকবে? যদি 2 জন থাকে বা একা থাকলে সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন। যদি একা থাকেন সেক্ষেত্রে আপনি বলবেন যে এই মুহূর্তে আমার জানা নেই, আমি আপনাকে জেনে জানাবো, একটা অনেস্ট আনসার, ঠিক আছে? আর যদি 2 জন থাকে, আপনি পারেন না কিন্তু পাশের জন পারে, তাকে একটু নক দিবেন, যে ইশারা দিবেন তুমি বলো, তাও যেন না বলে মুখে বলা যাবে যে তুমি বলো, এটা বলা যাবে না। তাকে আগে থেকেই বলা থাকবে যে কোশ্চেনটা তোর কমন পড়বে সেটা তুই আনসার দিবি বা আপনি আনসার দিবেন, আর যে কোশ্চেনটা আমার কমন পড়বে সেটা আমি আনসার দিব। আর যেটা আমি পারবো না
আমি দুঃখিত, এই মুহূর্তে আমার জানা নেই, আমি জেনে আপনাকে জানাবো। দ্যাটস ইট। খুবই সুন্দর কোশ্চেন। আর কোনো কোশ্চেন আছে? আমাদের প্রেজেন্টেশন একেবারে শেষ পর্যায়ে 4টা বিষয় নিয়ে কথা বলছি। আমরা যখন বাংলায় প্রেজেন্টেশন দিব তখন হচ্ছে আমরা যে টুকটাক ইংলিশ ইউজ করি, যেমন আমি বললাম যে ইউজ, ব্যবহার না বলে আমি ইউজ বলছি, এরকম টুকটাক ইংলিশও কি আমি বলতে পারবো না? এটা আসলে আমরা জাতি হিসেবে সংকর জাতি, বাঙালি আমরা বলি, এটা আমার সংকর জাতি, যে অস্ট্রেলিয়ান, এশিয়ান, ইরানি সবকিছু সংমিশ্রণে আমরা না পারি বাংলা বলতে, না পারি ইংরেজি চলে আসবি, কারণ আমাদের কিছু শব্দ আমরা রক্তে মিশে গেছে, আমরা চাইলেও সেটা বাংলা বলতে পারবো না। তো দুই একটা শব্দ সমস্যা হয় না আসলে, কিন্তু আপনি যখন এটা অভ্যস্ত হয়ে যাবেন তখন আর সমস্যা, তখন বাংলার ক্ষেত্রে বাংলাই আসবে, কিন্তু দুই একটা বললে সমস্যা হয় না, টেনশনের কিছু নেই। যদি ওভারঅল সবকিছু ঠিক থাকে, আপনার টোন, ভয়েস, পজ, পেস, স্লাইডস, দেন ইটস ওকে। তারপরে আমরা যখন স্যার আমরা কি কিউএনএ সেশনে চলে এসেছি? অনলাইনে প্রেজেন্টেশন নেই। বুঝি নাই কাইন্ডলি। আচ্ছা, আমার প্রশ্নটাকে করব? হ্যাঁ, শিওর। আমরা যেহেতু অফলাইনের কথাই বেশি বলেছি, যদি অনলাইনে আমরা প্রেজেন্টেশন দিই তখন আমরা আসলে কারোর চেহারাই দেখতে পাচ্ছি না, তো কন্টিনিউয়াসলি যদি কথা বলা হয় তখন আসলে এনগেজ করাটা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আসলে কি টাইপের জিনিসপত্র করা যায়? আসলে অনলাইন আমার এই অভিজ্ঞতা খুবই কম। আপনারা যে ফিজিক্যাল বা অফলাইনে আমি ওয়ার্কশপ করতে পারতাম, আমি প্রচুর এনগেজ করতে পারতাম, আমার এনগেজিং টুলস অনেক ইউজ করছিলাম, যেমন প্যাডলেট বা কাহুট গেম আছে, বা আপনাদের ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া, সেগুলো আমি করতে পারতাম। কিন্তু এখন আপনারা এখানে নাই দেখে আমার খুব কষ্ট হচ্ছে অনলাইনে, কারণ ফেস দেখতে পারতেছি না, আপনাদের এক্সপ্রেশন বুঝতে পারতেছি না, আমি শুধু কথা বলে যাচ্ছি, এটা সমস্যা। অনলাইনের ক্ষেত্রে আসলে ওই রকম টুলস কি আছে আমার জানা নেই, তবে টপিক এবং স্ক্রিপ্ট যে অ্যাট্রাকটিভ সেক্ষেত্রে হয়তো অডিয়েন্স ধরে রাখা যায়। যেমন আমার এখানে প্রায় 20 জন লিভ করছে, আমি জানি না কেন, হয়তো আমার ব্যর্থতা, কিন্তু যদি কেউ শিখতে চাইতো যে আসলে শিখবো, সেক্ষেত্রে হয়তো তারা লিভ না করলেও পারতো, এটা খুবই স্বাভাবিক আসলে। কিন্তু যদি তারা অফলাইনে থাকতো, আমি অফলাইনে অনেক ওয়ার্কশপ নিয়েছি বিভিন্ন ইউনিভার্সিটিতে, একজনও রুম থেকে বের হয়নি, কারণ তাদেরকে ওই এনগেজ করা যেত বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে, কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটা নেই। এখানে শুধু আমি কথা বলবো, আপনারা শুনবেন, এতটুকুই। এখন যারা আছে তারাই আমাদের প্রকৃত লার্নার, আসলে তারা শেখার জন্য এখানে আছেন। আমার স্যার আমি একটা কথা বলতে পারি? শিওর। ইফ ইউ গিভ মি পারমিশন। স্যার আমার মনে হচ্ছে আপনার এই প্রেজেন্টেশনটায় আজকে অ্যাটেনশন ধরে রাখার জন্য একটা জিনিস কাজ করেছে, সেটা হচ্ছে আপনি বিভিন্ন কোশ্চেন রেখেছেন আর হচ্ছে এক্সারসাইজ দিয়েছেন। জেনারেলি অনলাইন প্রেজেন্টেশনের ক্ষেত্রে এগুলো রাখা হয় না, দেন আমাদের অ্যাটেনশন হারিয়ে যায়, কিন্তু আজকেরটার ক্ষেত্রে এই দুটো আমার মনে হয় পজিটিভ ইমপ্যাক্ট রেখেছে আলাদা করে। আচ্ছা, যাক, ধন্যবাদ। তাহলে আমি পরবর্তীতে এই জিনিসগুলো আরো বেশি করব, কিন্তু অনলাইনে বেশি একটা করা যায় না এক্সারসাইজ, আর তারপরে এর পরবর্তী ওয়ার্কশপ নিলে এই বিষয়ে আরো বেশি আমি কনসার্ন থাকবো। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এখন যে 52 জন আছে আমার মনে হয় তারাই আমার প্রকৃত অডিয়েন্স। আমি সাধারণত প্রেফার করি 20 থেকে 25 জন একটা ওয়ার্কশপে থাকবে, এবং সেই 20 থেকে 25 জন 1 ঘন্টা 2 ঘন্টা শেষে যে জিনিসটা প্রেজেন্টেশন বা যে কোনো টপিক সম্পর্কে একেবারে 80 থেকে 90% নিয়ে যাবে। আমার টার্গেট থাকে এটা, সেটা যেভাবে এবং তারা জানবেই, কিন্তু অনলাইনে সেটা সম্ভব না। এই 52 জনের সাথে আমি জিজ্ঞেস করা না, এখানে আমার অনলাইন দেখাচ্ছে 5 জন এখানে আর কি, আদার্স 52, এটা কিন্তু খুব টাফ আসলে। যদি আপনাদের সাথে কখনো আমার সুযোগ হয় যে অফলাইনে করার, সেক্ষেত্রে আমি খুবই ধন্য মনে করবো আসলে, সেই সুযোগ হবে কিনা আসলে। তাহলে আপনাদেরকে আরো বেশি এনগেজ, এবং আই থিঙ্ক 2 ঘন্টায় প্রেজেন্টেশনে খুঁটিনাটি প্র্যাকটিস করে স্লাইড বানিয়ে একেবারে ফুল 1 মিনিট প্রেজেন্টেশন দিতাম আমি সবাইকে, দ্বারা যে 1 মিনিট প্রেজেন্টেশন দেন, ওইখানে ভুল ত্রুটি বের করতাম। যাক, আমি এখন রিক্যাপ সেশনে যাই, আমি শেষ করে দেবো একেবারে। আমি 4টা বিষয়ে কথা বলেছি। ফার্স্ট, একটা টপিক দেওয়া হলো, আপনি ইমাজিন করেন টপিক নিয়ে কি করবেন। ফার্স্ট আমার একটা প্রেজেন্টেশন দিতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে, একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে, আমাকে স্লাইড তৈরি করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। তো স্ক্রিপ্টের ক্ষেত্রে আমি বলছি যে 1 মিনিটের জন্য 120 ওয়ার্ড, 2 মিনিটের জন্য 240, 3 মিনিটের জন্য 360, এভাবে বাড়বে। আর স্ক্রিপ্টের ক্ষেত্রে হুক ইম্পর্টেন্ট। হুক কি, আমি কিভাবে প্রেজেন্টেশন শুরু করবো, সে হতে হবে একটা কোশ্চেন, একটা স্টোরি, অথবা ফ্যাক্টস, অথবা কোট। আর কনক্লুশন খুব সুন্দর, এটা আপনারা চ্যাটজিপিটি দিলে পাবেন, বা আপনার অনলাইন সার্চ দিলে পাবেন। কিন্তু চ্যাটজিপিটির উপর যদি নির্ভর করেন, তাহলে প্রথম ভালো স্পিকার হবেন, কিন্তু পরবর্তীর ফল করবেন।
কারণ সব হেল্প তার কাছে নেওয়া যাবে না, নিজের মতো করে করতে হবে। তো এই কনক্লুশন সুন্দর একটা এন্ডিং দেবেন, আর কল টু অ্যাকশন তাদেরকে আবেদন জানাবেন এই কাজটা করার জন্য বা না করার জন্য বা একত্র প্রকাশ করার জন্য। তাহলে এটা হলো স্ক্রিপ্ট। তারপর স্লাইডসের ক্ষেত্রে 5x5 রুল। একটা স্লাইডে 5টা সেন্টেন্স, 5টা ওয়ার্ড দেওয়া বেটার। একটা ইমেজ, বড় জোর 2টা ইমেজ। তারপর ফন্ট সাইজ, সব হেডলাইনে ফন্ট সাইজ সেম, ফন্ট এবং সাইজ সেম হবে। সাবটাইটেলের ক্ষেত্রে বা সাবলাইনের ক্ষেত্রে ওইটা ছোট ফন্ট হবে, সাইজ হবে। তারপরে কালার কন্ট্রাস্ট যেন সুন্দর হয়, মানে অনেক বেশি আই ক্যাচিং না হয়, দূর থেকে যেন দেখা স্পষ্ট বোঝা যায়, চোখের জন্য কষ্ট না হয়, সেই কাজটা করতে হবে। এরপরে কি আছে, আর টেক্সট, যত বেশি টেক্সট কম দেওয়া যায় এবং বুলেট পয়েন্ট দেওয়া যায় সেটা ভালো। এটা গেলো আপনার স্লাইডসের ক্ষেত্রে। এরপরে প্র্যাকটিস, 1 মিনিটের জন্য আমরা 15 থেকে 20 মিনিট প্র্যাকটিস করবো, 30 মিনিট। তাহলে 5 মিনিটের জন্য আমরা 5x15 অথবা 5x30, 1.5 ঘন্টা 150 মিনিট প্র্যাকটিস করব। আর আপনার গিয়ে আমি আয়নার সময় প্র্যাকটিস করব, রেকর্ড করব, রেকর্ডটা শুনবো, কোথায় ভুল হচ্ছে সেটা আমি নিজে নিজে কারেকশন করব, অথবা আমার ফ্যামিলি মেম্বার কারোর সঙ্গে প্র্যাকটিস করবো, নার্ভাসনেস কমে যাবে। এরপরে আমি সেই প্রেজেন্টেশনের ক্ষেত্রে ওঠার আগে একটু পানি খাবো, একটু ব্রেদিং নিব, পোডিয়ামে সোজা হয়ে দাঁড়াবো, পোডিয়ামে হাত রাখবো, আর এক হাত পোডিয়ামে রাখবো, আর এক হাত ফাঁকা রাখবো। পরে আমি মাইক টেস্ট করবো, একটা 1 2 3, মানে 3 বলবো না, জাস্ট, অথবা আমি আমাকে শুনতে পাচ্ছেন কিনা এতটুকু বলবো, তাহলে আমার দাঁড়ানোটা শেষ। এরপরে আমি ওই যে হুক বলবো, যেটা দিয়ে শুরু করব, সেখানে ভোকাল, ভয়েস টোন, ঠিক আছে, তারপরে পজ, ইমোশন, এগুলো নিয়ে আসবো। হাতের মুভমেন্টটা করব, হাত যেন চোখের সামনে না আসে এটা, আর বডি মুভমেন্ট মানে রিল্যাক্সে দাঁড়াবো আরামের মতো, এই জিনিসটা। আর যদি কখনো থেমে যায় প্রেজেন্টেশনে, যেখান থেকে মনে পড়বে সেখান থেকেই পড়বো, আমি স্লাইড দিয়ে তাকাবো, যেখান থেকে মনে পড়বে সেখানে তাকাবো। তারপরে আর কি আছে বললাম আমি, আচ্ছা, এবং ওই রিলেটেড যে জিনিসটা মাথায় আসে ওইটা দিয়ে আমি রিক্যাপ করে ফেলবো, হুট করে যেটা মাথায় সেটা আমি বলবো, মানে তখন ওই স্লাইডে গিয়ে সেটা আমি দেখবো না, ঠিক আছে। আর একটা স্টার্টিং যদি সুন্দর হয় তাহলে আপনার কনফিডেন্স বেড়ে যাবে, আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করি প্রেজেন্টেশন ভালো হবে। আর এখানে হলো আমার ফেসবুক আইডি প্লাস আমি কোশ্চেন নিব, আমার শেষ, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমি এরপর থেকে পুরো দিনই ফেসবুকে লেখালেখি করবো এই যে প্রেজেন্টেশন নিয়ে। আমি 2017 পর আর সুযোগ পাইনি, কারণ বিসিএস আমার লং একটা টাইম নষ্ট করে ফেলছে। এখন আমি মোটামুটি ফ্রি আছি, এখন এই যে আমি এইগুলো নিয়ে আবার কাজ শুরু করেছি। এখন আপনাদেরকে বলে, আপনারা তো প্রেজেন্টেশনের সময় এই আপনাদের স্লাইডটা তৈরি করতে কতক্ষণ সময় গেছে আইডিয়া করেন তো? আজকের ওয়ার্কশপ যে স্লাইড ডিজাইন, এটা করতে কত সময় গেছে আমার একটু আইডিয়া করেন তো কেউ একজন? 3 hours. থ্যাংক ইউ। আর কেউ? 1.5 hours. 4 hours. আচ্ছা, আমি এই স্লাইডে কনসেপ্ট মিনিমাম 10 থেকে 12 ঘন্টা গেছে আমার, মানে কনসেপ্টটা সাজানো স্লাইড সহকারে একেবারে। কিন্তু আপনি যদি গামা দিয়ে করতেন 10 মিনিট যেত, কিন্তু এই কনসেপ্ট আপনার তৈরি হতো না কিন্তু। এবং এই স্লাইড কিন্তু আমি সারা জীবন ইউজ করতে পারবো এই ওয়ার্কশপের ক্ষেত্রে। তো দিস ইজ কল্ড প্যাশন, ঠিক আছে, এটাই প্যাশন, আসলে কাজের প্রতি প্যাশন, আপনি যে এটা বোঝা যাবে। আপনি এখানে আমার প্রতিটা বিষয় কিন্তু সাজানো গোছানো, আপনি যদি স্লাইড আমার পড়েন আপনি ম্যাক্সিমাম আনসার পেয়ে যাবেন একেবারে ন্যাচারাল ওয়েতে, মানে আপনার উত্তর খুঁজতে হবে না যে এইটা ওইখানে, মানে সেপারেট না, মানে মানে ছড়ানো সেটাও না, সবকিছু সাজানো একেবারে আমার। এই জন্য সময় লাগছে বেশি। আমি আমার ক্ষেত্রে কি হয় যে আমি ল্যাপটপটা বন্ধ করে ফেলছি, হঠাৎ করে মনে পড়ছে একটা টপিক অ্যাড করা দরকার, আবার ল্যাপটপ অন করে সেই টপিকটা অ্যাড করি আমি, এরকম আমার হয় আসলে। আচ্ছা, এখন আমি কোশ্চেন আনসার সেশন নিব। এগুলো আমার অ্যাচিভমেন্টের ছবি, যদি আপনারা দেখতে চান আরো অনেক ছবি আছে। এই যে একেবারে বাম সাইডে 1 হাতে 2টা ছবি, এটা থাইল্যান্ডে আমি ওই যে 2টা চ্যাম্পিয়নশিপ হয়েছিলাম, একটা $10,000 এবং পরেরটা $1,000, এর নিচেরটা 2 লক্ষ টাকা, এবং আরেকটা আছে 20,000 টাকা। আবার এগুলো কিন্তু বাংলাদেশের ছবি কম, এই থাইল্যান্ডের, সিঙ্গাপুরের, ইন্ডিয়ান ছবি এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, এখন কাইন্ডলি যদি কেউ কথা বলেন একটু স্পিকার আর কি ভিডিওটা অন করে কথা বলেন, তাহলে অন হইতে কথা বলে আমার সুবিধা হবে।
এখন আপনাদের প্রশ্ন কথা ছিল। ওকে, কবির স্যার মূল্যবান আমি কথাগুলোর এখন জন্য প্রশ্নতে আমরা Q&A সেশনে চলে যাচ্ছি। যাদের প্রশ্ন আছে তারা চাইলে সরাসরি করতে পারেন বা চ্যাট বক্সে লিখতে পারেন, এবং চ্যাট বক্সে একটি ফিডব্যাক ফর্ম দেওয়া আছে, আপনারা কাইন্ডলি 1 মিনিট সময় নিয়ে ফিডব্যাক ফর্মটা ফিল আপ করবেন এবং সচেতন থাকবেন যাতে আপনার নামের বানানটা ভুল না হয়, কারণ এই ফিডব্যাক ফর্ম থেকে আপনাকে হচ্ছে সার্টিফিকেটের নামটা দেওয়া হবে এবং আপনার ইমেইলের মাধ্যমে সার্টিফিকেট প্রোভাইড করা হবে। আচ্ছা, কাইন্ডলি প্রশ্নটা একটু ভিডিওটা অন করলে আমার জন্য ভালো হয়, তাহলে আমি একটু মানে এনগেজমেন্টটা ভালো হয়, কথা বলতে সুবিধা হয়। আর যদি ইফ ইউ ফিল বোরিং দেন ইটস ওকে। বলেন রাকিব, আপনি কথা বলতে চাচ্ছেন? স্যার আমার একটা ছিল হচ্ছে আমরা সময় মানে অডিয়েন্সের সাথে একটু বেশি এঙ্গেজ করার জন্য আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, আপনি লিখে দেন, আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা। আপনি কাইন্ডলি আমার লিখে দিলে সুবিধা হবে। স্যার হ্যাঁ, এক্সকিউজ শিওর। মি, হ্যাঁ, ফন্ট সাইজটা যদি আরেকবার একটু ক্লিয়ার করে দিতেন, ওইটা মিস আচ্ছা, হয়ে গেছে। এক্সট্রিমলি সরি। খুবই ধন্যবাদ। আপনি আমার স্লাইডগুলো দেখেন, যে আমি প্রতিটা স্লাইডের এই আমি দেখাচ্ছি, আপনি এখানে দেখে নেন। এই দেখেন টেবিল অফ কন্টেন্টস। আচ্ছা, এরপরে দেখেন ওয়ার্কশপ আউটলাইন, দেখেন সব ফন্ট সেম, কিন্তু টেবিল অফ কন্টেন্টস, ওয়ার্কশপ আউটলাইন, তারপর ওয়ার্কশপ অবজেক্টিভ, প্রেজেন্ট, এই প্রতিটা ফন্ট সাইজ সেম কিন্তু একেবারে, প্রতিটা ফন্ট এক। এবং এই যে ভিতরে লেখাগুলো এগুলো কিন্তু সব আমার সেম সেম, মানে কোনোটা বড় কোনোটা ছোট না। আমি এটা দিচ্ছি 40, টেবিল অফ কন্টেন্টস এটা দিচ্ছি 40, এই আপনার ওয়ার্কশপ অবজেক্টিভ 40 দিয়েছি। তো প্রতিটা হেডলাইন সেম হবে, একেবারে সেম ফন্ট সেম সাইজ। এবং পরের যেটা হবে সেটা হবে একটু ছোট, মানে প্রথমটা যদি 40 দেই, পরেরটা 32 দিতে পারি বা 36 বা 30 দিতে পারি। মানে হেডলাইন একটা হবে আর সাব হেডলাইন আরেকটা হবে, এবং সবগুলো স্লাইডে সেম সেম ক্যাটাগরি হবে। মানে আমি যদি একটায় ফন্ট সাইজ একরকম দেই, পরেরটা যদি অন্যরকম দেই, তাহলে দেখতে ভালো লাগবে না। এই জন্য এই জিনিসটা মেনটেন করতে হবে। ক্লিয়ার না আরো বলতে হবে আপনাকে? স্যার জেনারেলি আপনারা যখন অনেক বড় রুমে আমরা প্রেজেন্টেশন দেই, অথবা যেখানে ধরেন অনেক বেশি কেউ থাকে, যেমন ইউনিভার্সিটি অ্যাডমিশনে তো একটা বড় ক্লাসের মধ্যে আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হয়, সেক্ষেত্রে আপনারা সাইজ কত নেন যাতে সবার কাছে ভিজুয়াল হয়, সবাই লেখাটা দেখে বুঝতে পারে? তখন আপনি দেখবেন 80 or 90। ওকে স্যার, থ্যাংক ইউ। 80 or 90 অনেক সময়, মানে আপনি দেখবেন, আপনি আপনার স্লাইড করে আপনি রুমের এক কর্নার থেকে আরেক কর্নার যাবেন, তারপর দেখবেন যে দেখা যায় কিনা, আসলে ছোট করলে দেখা যায় না। হ্যাঁ, শিওর। স্যার আপনি বলছিলেন সালাউদ্দিন মল্লিক স্যার, আপনি বলছিলেন স্লাইডের ফন্ট সাইজ 40 করার জন্য। না, আমি 40 বলি নাই, আমি বলছি আমারটা 40, আপনি 60, 80, 100 করতে পারেন, কিন্তু সেম হবে সব স্লাইডে ফন্ট এবং ফন্ট সাইজ একই হবে। মানে আমি একটা 40 দিলাম, পরেরটা 30 দিলাম, সেটা হবে না। একটা 40 মানে সবগুলো 40, একটা 100 মানে পরের গুলো 100 হেডলাইন গুলো। ধন্যবাদ। ওকে, নেক্সট। তখন আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, বলেন। স্যার আমার প্রশ্নটা ছিল হচ্ছে প্রেজেন্টেশনের স্লাইডের মধ্যে মানে অডিয়েন্সের সাথে এঙ্গেজ করার জন্য ফানি মিমস বা ফানি কোনো ধরনের কিছু অ্যাড করা যাবে কিনা স্লাইডে? অবশ্যই যাবে, সেটা আপনার টপিক রিলেটেড, অবশ্যই যাবে। যেমন আপনি গাজা নিয়ে বলতে পারেন, সেখানে আপনারা যুদ্ধের একটা দিতে পারেন, যুদ্ধ দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে। এরপর সে না খেয়ে আছে, এটা একটা ভিডিও আসতে পারে, ছোট 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ডের ভিডিও আসতে পারে, বা আপনি অ্যাক্টিং করতে পারেন, এরকম মিম দিতে পারেন। টপিক এন্ড ক্লাইমেট চেঞ্জ, আপনি যুদ্ধের ছবি দেন, সেটা তো হবে না। ক্লাইমেট চেঞ্জ দিতে পারেন, যে বাংলাদেশে বন্যা হচ্ছে, মানুষ তলিয়ে যাচ্ছে, সেরকম একটা মিম দিতে পারেন, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল,
স্যার আমি মানে আপনার কাছ থেকে অবশ্যই অনেক কিছু শিখছি এতক্ষণ, এটার জন্য ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। কিন্তু আমার একটা কোয়েরি ছিল এটা নিয়ে যে আমরা যখন অফলাইনে কোনো একটা প্রেজেন্টেশন দেই তখন ম্যাক্সিমাম টাইম কি হয়, সবাই ইন্টারেস্ট হারিয়ে ফেলে। হয়তো বা 5 মিনিট 10 মিনিট আমরা তাকে এনকারেজ করে বা আমাদের এঙ্গেজ করা যেতে পারে, বাট তারপরে সামহাও তারা ডিসকানেক্ট হয়ে যায়। না আমরা তখন হয়তো বা যারা হচ্ছে প্রেজেন্টার আছি বা তারা হচ্ছে মানে ডিসকমফোর্ট হয়ে যায় যে হয়তোবা তারা আমাদেরকে জাজ করতেছে বা কিছু একটা। আপনি বললেন স্যার আপনি অনেক টুল ইউজ করেন যখন আমরা আর কি যখন হারিয়ে ফেলি মানে জোন আউট হয়ে যায় তখন। তো স্যার ওই টিপস গুলো শুনতে চাচ্ছি বা টুলস গুলো শুনতে চাচ্ছি। আর স্যার আরেকটা জিনিস, কনক্লিউশন টা যদি বলেন, যে কোনো টপিকে কনক্লিউশনটা নিয়ে অনেক আমার মানে একটা কোয়েরি কাজ করে যে কিভাবে কনক্লুডটা করলে সবাই মানে যেহেতু বলা হয় শেষ ভালো যা সব ভালো, তো লাস্টে যদি সঠিকভাবে শেষ না করতে পারি তখন এটা অনেকটা ইফেক্ট পড়ে মেবি। আচ্ছা, আমি যে টুলস এর কথা বলছি সেটা আমি ওয়ার্কশপের কথা বলছি। ওয়ার্কশপের টুলস ব্যবহার করা যায়, কারণ 2 ঘন্টা তো অনেক সময় আসলে। তো 2 ঘন্টা সময় কিন্তু আপনার যাবে না, এই জন্য বিভিন্নভাবে এনগেজ করতে। কিন্তু 10 মিনিট 5 মিনিট প্রেজেন্টেশনে কিন্তু আপনি ওইরকম টুল কিছু ইউজ করতে পারবেন না। ওটা আপনাকে আপনার শব্দ চয়নের মাধ্যমে রাখতে হবে। কারণ আপনি 10 মিনিট প্রেজেন্টেশনে আপনার মানুষ 2 জন প্রেজেন্টার থাকবেন, সেখানে 5 মিনিট। তো আপনি এমনভাবে স্ক্রিপ্ট তৈরি করবেন যাতে ওই মানুষগুলো বোরিং না হয়। আর আমাদের অভ্যাস আছে মানুষের যে আপনি অনেক চেষ্টা করলে অনেকে আছে যে কথা শুনবি না, সেক্ষেত্রে কিছু করার নেই। কিন্তু আপনি যদি ভালো শব্দ চয়ন করতে পারেন তাহলে কিন্তু তারা শুনবে। আর এন্ডিং এর ক্ষেত্রে যেটা, যে আমি এই যে আমার যে ভিলেজ স্টাডির যে এন্ডিং দিছিলাম সেখানে আমি বলছি যে মাই ডিয়ার কলিগস, you are cordially invited to visit my village. I hope my love will take care of you. I hope my love will take care of you. Thank you. এটা ছিল আমার এন্ডিং লাইন। যেহেতু আমি প্রথমে ভালোবাসা নিয়ে কথা বলছি, শেষও আমি কিন্তু ভালোবাসা দিয়ে শেষ করছি যে তাদেরকে আমার ভিলেজ ইনভাইট করছি, তাহলে আমার যে ভালোবাসার মানুষ সে আপনাদের টেক কেয়ার করবে, আর এই ভালোবাসার মানুষ আমার ভিলেজ। এখন তাহলে আমি আরেকটা এই যে আমার বুক রিভিউর যে স্ক্রিপ্টটা সেটা শোনাই যে সেটা এন্ডিংটা কি ছিল, তাহলে আরো সুবিধা হবে। এটার এন্ডিং ছিল আপনার My dear fellow colleagues, I request you to be a lover like a Margaret Allston. Be a lover of climate change issues, gender-related issues, and save your home, your food, your future. After all, the fight against climate change is not just about saving the planet, it's about saving people. Thank you. এটা ছিল আমার বুক রিভিউর ক্ষেত্রে এই স্ক্রিপ্ট। এরকম যদি স্ক্রিপ্ট, এখন তো আমি ওই টোন দিতেছি না যে কিভাবে প্রেজেন্টেশন দিছিলাম, ওটার জন্য আলাদা একটা রিদম কাজ করছিল ওই সময়। তো আপনারা যদি টপিক ভালো করতে পারেন তাহলে আপনারা কিন্তু ইজিলি ভালো করতে পারেন। মানে খুব ইউনিক আইডিয়া নিয়ে আপনার প্রেজেন্টেশন স্ক্রিপ্ট তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনি যতই চেষ্টা করেন আপনার কথা শুনবে না, স্যার ঠিকই মার্কস দেবে। দেখা গেল আপনার 10-এর ভিতরে 8 দিয়ে রাখছে। আমাদের সাথে অনেক পোলাপান দেখে বলছে তারাও কিন্তু প্রেজেন্টেশনে 8 দিয়ে রাখছে, কিন্তু সে কিন্তু আসলে 8 পাওয়ার যোগ্য না। এই জিনিসটা মাথায় রাখতে হবে আসলে, যে 8 পাইলাম বা পাইলাম মানে ভালো সেটা না, আপনার ভালো আপনার বিচার করতে হবে। এই জন্য স্ক্রিপ্ট খুব ইম্পর্টেন্ট। আপনি গতানুগতিক স্ক্রিপ্ট দিলে কেউ কথা শুনবে না। আচ্ছা, এক্সকিউজ মি স্যার, লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের টাইম তো উল্লেখ করা থাকে, তো টাইম অনুযায়ী স্লাইডের লেন্থ কতখানি হওয়া উচিত? যেমন 3 মিনিটের একটা প্রেজেন্টেশনের জন্য কয়টা স্লাইড যুক্ত করা উচিত বলে আপনার কাছে ঠিক মনে হয়? 5টা 6টা বা 10টা? আচ্ছা, আপনি 3 মিনিটে 2টা বা 3টা স্লাইড করতে পারেন হাইয়েস্ট, 2 থেকে 3টা, এর বেশি না। 2 থেকে 3টা, অথবা অনেক একটা স্লাইডও শেষ করা যায়, কথা কম বলে 2টা স্লাইড বেস্ট। উইদাউট কভার পেজ? উইদাউট সরি কভার পেজ মানে সামনে তো একটা কভার পেজ আপনি 3টা দিতে পারেন। আপনি কভার পেজ আসলে কভার পেজ বলতে পারেন কিছু থাকে না। আমার প্রথম স্লাইড হবে যে ওই যে মানে গাজার পিপল, ওইটা না, তারা ওই যে থালা বাটি নিয়ে আসে, সাথে লিখে রাখলেন যে 2.1 মিলিয়ন পিপল আর স্ট্রাভিং, এরকম একটা প্রথম স্লাইডই। সেটা মানে প্রথম স্লাইডে সে একটা অবাক হয়ে গেল এরকম। আমরা কভার পেজ যে করি ওটা অনেক জমা দেওয়ার ক্ষেত্রে,
যে সাবমিট করতে হবে সেক্ষেত্রে কভার পেজ। যখন আপনি ফিল্ডে থাকবেন মানে স্টেজ থাকবেন তখন ওই কভার পেজটা ইম্পর্টেন্ট আসলে। আর যদি দিতে চান তাহলে ওই কভার পেজ সহ প্লাস 2টা স্লাইড, 3টা হলেই হবে। ওকে নেক্সট। আর কোনো কোশ্চেন? আমি ধরে নিচ্ছি আর কোনো কোশ্চেন নাই, সঠিক এটা? মানে আমি কি শেষ করে দেবো এখন ফর্মালি? একজন অবশ্য কথা বলেন যে আসলে আমি শেষ করে দেবো কিনা এখন, কারণ আমার সব বিষয় কভার করা হয়ে গেছে। জি স্যার, অনেক ক্লিয়ার করে সুন্দর করে বুঝিয়েছেন, যার জন্য সেরকম একটা কোশ্চেনও নাই, আর ভালো মতো বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে আমার আজকের ওয়ার্কশপ কি আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আসলে, যে অ্যাট লিস্ট জি আপনারা প্রেজেন্ট সম্পর্কে ভালো আইডিয়া পেয়েছেন কিনা? জি স্যার, ভালো আইডিয়া পেয়েছি, নোট ডাউন করেছি। থ্যাংক ইউ। ওকে স্যার, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে স্যার। আর বিশেষ করে স্যার আমার কাছে মনে হয় যে এই অডিয়েন্সটা আছে আজকে এর মধ্যে স্যার আমি যথেষ্ট সৌভাগ্যবান, কারণ আমি আপনার মানে অফলাইনের প্রেজেন্টেশন গুলো হয়তো বা দেখার মতো সৌভাগ্য হবে আমার। আচ্ছা, আর কার কোনো অনুভূতি আছে? এনি ফিডব্যাক? কার কোনো ফিডব্যাক থাকলে জানাতে পারেন আমাকে। তাহলে সবাইকে ধন্যবাদ। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কে যেন বলছিল? আমাদের আজকের সেশন তাহলে এখানেই শেষ। কেউ একজন কথা বলতে চাচ্ছিল কি, মুবারাকা আই থিংক। তাহলে আপনি বলুন, আপনি বলে আমাদের শেষ করে দেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মুবারাকা আফরোজ। আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক ভুল ধারণা ছিল, অত স্পষ্ট ধারণা ছিল না। এন্ড আজকে আসার পর আমার একটু কিছু কিছু জিনিসে খুব অড লাগে। দেন আমি যখন চিন্তা করি যে আসলে এভাবে হওয়া উচিত। যেমন আমরা অনেক সময় দেখা যায় খুব কালারফুল ব্যাকগ্রাউন্ড ইউজ করি, এই ধরনের এগুলো আসলে স্যুট করে না। যদি একটা সুদিং কালার দেয় ওটা খুব ভালো লাগে। এন্ড আরো অনেক কিছু নিয়ে আপনি কথা বলছেন, সো এগুলোর জন্য আমি আজকে অনেক কিছু শিখতে পারছি যা আমার আগে জানা ছিল না। এন্ড ওটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমার স্লাইডটা যদি খেয়াল করেন, এই স্লাইডটা আদর্শ স্লাইড হতে পারে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। স্যার, স্লাইডটা কি পাওয়া যাবে পরে? স্লাইড হ্যাঁ, আমি দিতে পারি। যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের সেশনটা এখানে শেষ করছি। তো অসংখ্য ধন্যবাদ হুমায়ুন কবির স্যারকে আমাদের সময় দেওয়ার জন্য এবং তার অভিজ্ঞতা থেকে আমাদের আলোকিত করার জন্য। আবারও সবাইকে ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আমরা আবারও এমন কোনো ওয়ার্কশপে একসাথে হতে পারবো। আপনারা আমাদের ডেইলি কাজগুলো আঁচল ফাউন্ডেশনের ফেসবুক পেজ ফলো করার মাধ্যমে জানতে পারেন এবং মানুষের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আরো জানতে আঁচল ফাউন্ডেশনের ফেসবুক পেজ লাইক এবং ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।